আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আজকে হচ্ছে আমাদের স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম স্থির তড়িতের আমাদের লেকচার নাম্বার 6 এবং দেখতে পাচ্ছি মদিনা, তানিশা, আয়নারাম, বিজ্ঞানী নাম বলা যাবে না, মিমি, তারপরে নাফিসা, রুমানা, তন্ময়, সাজিদুল, সুস্মিতা ঘোষ, সারা ইয়াসমিন, নিয়াজ মোর্শেদ এবং আরো অনেকে জয়েন করেছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা মূলত হচ্ছে ধারক এবং ধারকত্ব নিয়ে পড়াশোনা করব এবং বিভিন্ন শেইপের ধারক সম্পর্কে আমরা আইডিয়া নিব। মূলত আমাদের সিলেবাসে দুই ধরনের ধারকের কথাবার্তা আছে, ওই দুই ধরনের ধারককে আমরা দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে ধারকের বিভিন্ন ধরনের সমবায়, ধারককে সিরিজে বসানো যায়, ধারককে সমান্তরালে বসানো যায়। তো এই বিভিন্ন ধরনের সমবায় বসানোর কারণে তুল্য ধারকত্ব কি হয় এবং একদম শেষে গিয়ে আমরা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির একটা রাশিমালা বের করব। আচ্ছা, শেষ লেকচার বলে কিছু নাই। সমস্ত থিওরি পড়া শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের আরো 3টা লেকচার বাকি থাকে, যে এই 3টা লেকচারে একটাতে আমরা করি হচ্ছে এমসিকিউ সলভিং, একটাতে আমরা করি হচ্ছে সৃজনশীল সলভিং এবং আরেকটাতে আমরা করি হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং। তো শেষ লেকচার বলে কিছু নাই, লেকচার তো হইতেই থাকবে। ঠিক আছে, হ্যালো 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 এভরিওয়ান, হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে বলছি জলদি জলদি ঝটপট জয়েন করে ফেলেন। অবশ্য আপনারা তো জয়েন করে ফেলেনি, গত লেকচার করতে পারিনি, বুঝবো? হ্যাঁ বুঝবেন, যদি স্থির তড়িতের বেসিক ধারণাটুকু থাকে তাইলে বুঝবেন। বাট তারপরও গত লেকচার মাঝখানে শুক্র শনি 2টা দিন গেল, কি কাজে এত ব্যস্ত ছিলেন আল্লাহ না জানে, কি আর বলবো। ঠিক আছে, ক্যালকুলেটর 991 CW আমি শিওরলি বলতে পারবো না। চ্যাপ্টার কি প্রায় শেষ? হ্যাঁ, চ্যাপ্টার প্রায় শেষের দিকে। এই আন্তিম করিম, কি অবস্থা দুষ্টি ছেলে? পরীক্ষার জন্য ক্লাস করতে পারিস নাই? ঠিক আছে, আচ্ছা। কুষ্টিয়ার রোনালদো খুব চমৎকার মতামত প্রদর্শন করছে। ঠিক আছে, এই সেজুতি আফরিন, না না এরকম, মানে আমি তো জানি না। এটা হচ্ছে আজকে পর্ব নাম্বার 6। আজকে হচ্ছে আমাদের স্থির তড়িতের পর্ব নাম্বার 6। অনেকদিন পর দেখা হয়েছে ছোঁয়ার সাথে। আচ্ছা, জীবনে এত পরীক্ষা কেন? জীবনটাই পরীক্ষা ব্রো, জীবনে পরীক্ষা থাকবেই। এই পরীক্ষা দেওয়াটাকে তুমি মনে করো যে এইটা আসলে আমার জন্য খুবই কমন একটা ঘটনা, যে আমি প্রতিনিয়ত পরীক্ষায় অ্যাপিয়ার করতেছি এবং পরীক্ষা যে সবসময় আপনি, আপনার একটা সিলেবাস থাকবে, একটা কোয়েশ্চেন পেপার থাকবে, আপনি ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে কোয়েশ্চেন পেপার দেখে দেখে লিখবেন। জীবনের সব পরীক্ষা এরকম হয় না। জীবনে অনেক সময় অনেক আনসার্টেইন পরীক্ষা, অনেক সাডেন পরীক্ষারও আপনাকে সম্মুখীন হইতে পারে। ঠিক আছে, পর্ব নাম্বার 6। মানে গত 5টা পর্ব হয়ে গেছে, এটা জানলেই তো কত নাম্বার পর্ব এটা জিজ্ঞেস করার কোনো কাহিনী থাকে না। আদিত্য, এই নে তোর কমেন্ট পড়ে দিলাম। ঠিক আছে, তোর কমেন্ট পড়ে দিলাম। তোর কমেন্ট নাকি ভাইয়া কোনোদিনও পড়ে না। ভাইয়ারা খুব খারাপ, স্পেসিফিকলি আমি হইলে আমি তো খুবই খারাপ। ঠিক আছে, এই যে গরিব অপূর্ব সরকার, অপূর্ব সরকার হচ্ছে দুস্থ। ঠিক আছে, আজকের ক্লাসে থিওরি মোটামুটি শেষ হবে বলে আমরা আশা করছি। ঠিক আছে, ওকে ফাইন, আসেন আমরা শুরু করি। ভাইয়া ওদের কমেন্ট করার স্বাধীনতা কিছুক্ষণের জন্য একটু বন্ধ রাখেন। তো তড়িৎ ধারক বলতে আমরা কি বুঝি? তড়িৎ ধারক বলতে আমরা বুঝি হচ্ছে চার্জ হিসেবে, আপনাদের কমেন্ট করার দরকার নাই, আমি কিছুটা পড়ানোর পরে আপনাদের কাছ থেকে কমেন্ট চাইবো। তো চার্জ হিসেবে, এটা আপনারা জানেন নিশ্চয়ই, শক্তি বা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করার কৌশল, সঞ্চয় করার যান্ত্রিক কৌশলের কথা বলতে পারি। তো চার্জ হিসেবে যদি আমরা শক্তিকে বা বৈদ্যুতিক শক্তিকে যদি আমরা জমা রাখতে পারি, তাহলে সেই কৌশলটাকে আমরা কি বলি? সেই কৌশলটাকে আমরা বলি হচ্ছে ধারক। এবং যে কোনো পদার্থের এই যে চার্জ ধারণ করে রাখার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটেন্স, ধারকত্ব। ঠিক আছে, সো ধারকটা আসলে কি? ধারকটা হচ্ছে আসলে ক্যাপাসিটর, ক্যাপাসিটর। এবং ধারকত্বকে আমরা আসলে কি বলি? ধারকত্বকে আমরা আসলে বলি হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সটা হচ্ছে ওর ধারকত্বের মান। আচ্ছা, তো এই ধারক ধারকত্ব নিয়ে আমাদের অনেক ধরনের কথাবার্তা আছে। তো আমি যদি একদম বেসিকে ধারকের প্রতীকটার সাথে তোমাদেরকে চিহ্নিত করে দেই, ধারকের প্রতীকটা কিরকম? প্যারালাল সমান 2টা লাইন আমরা যদি টানি, তাইলে আমি বুঝবো যে এটা হচ্ছে একটা ধারক। ধরো একটা লাইন লম্বা, একটা লাইন ছোট, এইটা দিয়ে আমরা কি বুঝি? এইটা দিয়ে আমরা বুঝি হচ্ছে ব্যাটারি বা তড়িৎ কোষ। এটা দিয়ে আমরা বুঝি কি? এটা দিয়ে আমরা বুঝি হচ্ছে ব্যাটারি বা তড়িৎ কোষ। কিন্তু ধারককে আমরা বুঝি হচ্ছে
দুইটা প্যারালাল লাইন থাকবে, সমান সমান দুইটা লাইন থাকবে, অথবা এরকমও হইতে পারে একটা লাইন সমান আর আরেকটা এরকম অর্ধবৃত্তাকার শেপ। এইভাবেও হচ্ছে আমরা ধারককে প্রকাশ করে থাকি, এইভাবেও ধারককে প্রকাশ করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো চার্জ হিসেবে শক্তি সঞ্চয় করে রাখার যেই কৌশল বা যেই মেকানিজম বা যেই সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে ধারক। আচ্ছা, তো চলে আসি তড়িৎ ধারকে। আমাদের সংজ্ঞায় কি বলা হয়েছে? কাছাকাছি স্থাপিত দুইটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ, যেমন কাঁচ হইতে পারে, বায়ু হইতে পারে, তুলা হইতে পারে, প্লাস্টিক হইতে পারে, কখনো কখনো ফাঁকাও থাকতে পারে, যে পাশাপাশি অবস্থিত দুইটা প্লেট আছে, এই দুইটা প্লেটের মাঝখানে ফাঁকা জায়গা আছে, কোনো ম্যাটেরিয়াল দেওয়া নাই, ডাইইলেকট্রিক বা অপরিবাহী পদার্থ দেওয়া নাই। যেমন এখানে যতগুলা পদার্থের কথা বলা হয়েছে, কাঁচ, বায়ু, তুলা, প্লাস্টিক, এরা সবাই হচ্ছে অপরিবাহী পদার্থ। তো ইত্যাদি অপরিবাহী পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যেই যান্ত্রিক কৌশল, সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ধারক। আচ্ছা, এখানে নানান ধরনের ধারকের ছবি দেওয়া আছে, এগুলো আপনারা গুগল করলেও দেখতে পাবেন, বা আপনাদের বইতে খুব বেশি এরকম মাল্টিপল ধারকের ছবি হয়তো দেওয়া নাই। তো আমাদের দৈনন্দিন জীবনে অনেক জায়গায় আসলে ধারক ব্যবহৃত হয়। যেমন আপনারা যেই ফ্যানটা ইউজ করতেছেন, ফ্যানের এখন কাজ নাই, শীতকাল যদিও, তারপরে ফ্যানের ভিতরে আমাদের ক্যাপাসিটর থাকে, বা আমাদের যে বৈদ্যুতিক লাইনগুলো থাকে নিচের থেকে কারেন্ট যে আমাদের বাসা পর্যন্ত উঠে, ওখানে ক্যাপাসিটর থাকে। বা আমাদের হিউম্যান বডিও টু সাম এক্সটেন্ট, অনেক বেশি পরিমাণে না, খুব অল্প মাত্রায় হইলেও এটা ক্যাপাসিটরের কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা চলে আসি ধারকের, আমরা ধারকত্ব নিয়ে কথা বলতে চাই। আমরা কি নিয়ে কথা বলতে চাই? আমরা কথা বলতে চাই হচ্ছে ধারকত্ব নিয়ে। তো ধারকত্ব ব্যাপারটা, এখানে এক ধরনের কথাবার্তা লেখা আছে, তো আমি যদি সেই দিকে তাকাইতে না চাই, ধারকত্বকে আমি কি বলতে পারি? ধারকত্বকে আমি বলতে পারি হচ্ছে একক বিভব পার্থক্যে, একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ। একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জকে আমরা কি বলতে পারি? একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জকে আমরা বলতে পারি হচ্ছে ধারকত্ব। ব্যাপারটা কিরকম? আমি ধরে নিলাম যে এইখানে আমার একটা ধারক আছে, এই ধারকটার দুই প্রান্তের ভোল্টেজ কত? এই ধারকটার দুই প্রান্তের ভোল্টেজ সাপোজ 10 ভোল্ট। আচ্ছা, এই পাশেও আমার একটা ধারক আছে, আমি ধরে নিলাম এই ধারকটারও দুই প্রান্তের ভোল্টেজ কত? এইটাকে যদি ভি বলি, এইখানেও ভি এর ভ্যালু কত? এইখানেও ভি এর ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা, এখন এই ধারকটার মধ্যে চার্জ জমা হয়েছে কতদূর? আমি ধরে নিলাম এই ধারকটার মধ্যে চার্জ জমা হয়েছে হচ্ছে 20 কুলম, আর এই ধারকটার মধ্যে চার্জ জমা হয়েছে কতদূর? এই ধারকটার মধ্যে চার্জ জমা হয়েছে 40 কুলম। তো ধারকত্বকে আমি যেভাবে ডিফাইন করছি, একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ, প্রতি একক বিভব পার্থক্যের জন্য কতটুকু চার্জ জমা হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ওর ধারকত্ব। তো খেয়াল করেন, যদি ভি বিভব পার্থক্যে, ভি বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ, ভি বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ যদি হয় কিউ, তাহলে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ সমান সমান কি হবে? কিউ ডিভাইডেড বাই ভি। এবং একক বিভব পার্থক্যে যতটুকু চার্জ জমা হচ্ছে, সেটাকেই আমরা বলবো কোনো একটা ধারকের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। তাইলে এইখান থেকে আমরা লিখতে পারবো সি সমান সমান কি? সি সমান সমান হবে কিউ ডিভাইডেড বাই ভি। এইটা হচ্ছে আমাদের ধারকত্বের ওয়ান অফ দ্য বেসিক ফর্মুলা, এবং এই ফর্মুলাই আমরা আজকে সারাদিন অনেকবার ব্যবহার করব। ঠিক আছে? তো এই সূত্রটা ধরে আমি যদি এই ফিগারটার দিকে চলে আসি, যে আমি ধরে নিলাম যে প্রথম ধারকে সঞ্চিত চার্জ হচ্ছে 20 কুলম, দ্বিতীয় ধারকে সঞ্চিত চার্জ হচ্ছে 40 কুলম, তাহলে C1 সমান কি আসে? C1 সমান আসবে Q1 বাই ভি। তাহলে Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু হচ্ছে 20 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু হচ্ছে 10, দ্যাট মিনস হচ্ছে 2 ফ্যারাডে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নাম অনুসারে এই ধারকত্বের বা ক্যাপাসিটেন্সের নামকরণ করা হয়েছে। এককটা হচ্ছে ফ্যারাড বা ফ্যারাডে, ফ্যারাডে বলি আমরা। তো C1 সমান কত? কিউ বাই ভি করলে 2 ফ্যারাডে পেয়ে গেলাম। তাইলে এবার C2 সমান কি আসবে? C2 সমান আসবে হচ্ছে Q2 বাই ভি। দ্যাট মিনস এইটার জন্য ভ্যালু কত? এইটার জন্য ভ্যালু হচ্ছে 40 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস হচ্ছে 4 ফ্যারাডে। যদিও সচরাচর আমরা ধারকত্বের এককটা ফ্যারাডেতে না দেখে
ছোট ভার্সনে দেখি, যেটাকে বলা হয় হচ্ছে মাইক্রোফ্যারাডে। মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6 মাইক্রোফ্যারাডে আকারে আমরা জিনিসটা পড়ে থাকি। বুঝতে পারছি? আচ্ছা, তো এইটুকু পর্যন্ত শুরুর এইটুকু বেসিক কথাবার্তা খুবই ইজি ছিল, এইটুকুর মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। তো দয়া করে কমেন্ট অন হইলে পরে আপনারা স্পেসিফিকলি কোনো কোয়েশ্চেন থাকলে সেটা জিজ্ঞেস করবেন, আদারওয়াইজ কমেন্টে বলে দেন পুচ্ছি সি 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 ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একটু ক্লিয়ার লিখে দেন। ঠিক আছে ভাইয়া, একটু কমেন্টটা অন করে দিন, একটু কমেন্ট অন করে দেন। যারা বুঝছেন সি লিখবেন, ক্লিয়ার লিখবেন। কারো যদি বুঝতে অসুবিধা থাকে, ফিজিক্সে একটু উইক, তাইলে ফিজিক্স বেশি করে পড়বেন। ওয়্যার ইউর উইকনেস দেয়ার মাস্ট বি ইউর ওয়ার্ক। ঠিক আছে, যেটাতে আপনি উইক মনে করবেন, যেটাতে আপনি নিজেকে দুর্বল মনে করবেন, সেটাতে আপনি অনেক বেশি করে পড়াশোনা করবেন, অনেক বেশি করবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে, বুঝতে পারছেন। লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কমেন্ট অফ করে দেন। আচ্ছা, তো আমরা একটু সামনে যদি আগাই, আমি যদি ধারক নিয়ে কথা বলি, আমাদের এইচএসসির সিলেবাসে দুই ধরনের ধারকের কথা উল্লেখ আছে। এক ধরনের ধারক হচ্ছে গোলাকার ধারক, গোলাকার ধারক স্ফেরিক্যাল ক্যাপাসিটর, আর আরেক ধরনের ধারক হচ্ছে সমান্তরাল পাথ ধারক, সমান্তরাল পাথ ধারক ক্যাপাসিটর। এটা হচ্ছে প্যারালাল বার ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে প্যারালাল বার ক্যাপাসিট্যান্স। তো এই দুইটার ধারকত্ব বের করতে গেলেই আমরা অলওয়েজ সি সমান সমান কিউ ডিভাইডেড বাই ভি এই সূত্রের প্রয়োগ করব। এইটার সাথে আরো কিছু সূত্র চলে আসবে যখন আমাদের স্থির তড়িতের সূত্রগুলাই চলে আসবে। এবং এই যে কেউ কেউ ক্লাসে কমেন্ট করো, ভাইয়া আগের ক্লাস করি নাই, বুঝবো কিনা, আগের কয়টা ক্লাস করো নাই, ওখান থেকে কত কিছু যে আসবে তুমি বলতেও পারবা না। আর যারা স্থির তড়িতের সবগুলা ক্লাস রেগুলার করছেন তারা অনেক বেশি ফিল করছেন নিশ্চয়ই যে স্থির তড়িতের ভিতরে ভেক্টর চ্যাপ্টারের একটা প্রভাব খুব ওতপ্রোতভাবে জড়িত। যে আপনি প্রাবল্য বের করেন, বল বের করেন, আপনি ডাইপোল পড়তে যান, যে কোনো জায়গায় আপনার জন্য কি আছে, আপনার জন্য একটা মানে ভেক্টরের একটা ছোঁয়া আছে, ভেক্টর বলে একটা ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, এই জায়গায় কিউ এর পরিচয়টা একটু মনে রাখাটা খুব জরুরি। সবাই একটু এইটা বুঝেন। আমি ধরলাম সমান্তরাল পাথ ধারক, তো এই পাশে আমার একটা প্যারালাল প্লেট আছে, মানে এই পাশে একটা প্লেট আছে, এইটার মধ্যে মনে করেন ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ কতদূর, +10 কুলম। এইটা থেকে যে কোনো একটা দূরত্বে আরেকটা পাথ আছে, এইটার মধ্যে মনে করেন মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জের পরিমাণ কত, -10 কুলম। এইটা ওইটা দুই পাশে একটা ব্যাটারি দিয়ে কানেক্টেড। তো আপনাকে যখন কিউ লিখতে বলবে, আপনি যদি চিন্তা করেন যে এই পাশে +10, এই পাশে -10, তো প্লাস মাইনাস যোগ করলে তো আলটিমেটলি কি হয়ে যায়, প্লাস মাইনাস যোগ করলে তো আলটিমেটলি 0 হয়ে যায়। তো 0 তো হওয়ার কথা না। আপনি একটা ধারক বানাইলেন, একটা সিস্টেম বানাইলেন, তো সেই সিস্টেমে সঞ্চিত চার্জের মান আজীবন 0, তাইলে হবে না। তো কিউ আসলে কি, কিউ দিয়ে আমরা বুঝি হচ্ছে যে কোনো একটা পাতে, যে কোনো একটা পাতে সঞ্চিত চার্জ, যে কোনো একটা পাতে সঞ্চিত চার্জকে আমরা কিউ দিয়ে বলি। তাইলে এই ক্ষেত্রে আমার কিউ সমান কত আসবে, এই ক্ষেত্রে আমার কিউ সমান আসবে হচ্ছে 10 কুলম। এইটার ক্ষেত্রে প্লাস মাইনাসের কোনো ঘের নাই। ঠিক আছে, আমরা সবসময় ধনাত্মক মানটাকেই লিখবো। কিউ সমান সমান কি, কিউ সমান সমান হচ্ছে 10 কুলম। কাহিনী বুঝতে পারছি, যে কোনো একটা পাতে সঞ্চিত চার্জ, কারণ ধারকের দুইটা প্লেটে সবসময় একই পরিমাণ চার্জ জমা হবে। এইটাই যদি 10 কুলম পজিটিভ চার্জ জমা হয়, পাশেরটায় 10 কুলম নেগেটিভ চার্জ জমা হবে। 10 পজিটিভ 10 নেগেটিভ, দুই পাশে সবসময় সমান চার্জ জমা হবে। তো এখন দুইটারে যদি যোগ করে দেন মোট চার্জের পরিমাণ কত, তাহলে তো আলটিমেটলি 0 হয়ে গেল। তো এটা হওয়া পসিবল না। সো সবসময় কি হবে, যে কোনো একটা পাত, তো ধনাত্মক পাতের চার্জটাই আপনি ইজিলি বসায় দিবেন। ওকে, তো এবার আমরা চলে আসি কোথায়, মজার মজার কিছু জিনিসপত্র আমরা পড়বো। ফার্স্টে আমরা দেখব একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব। তো একটা গোলাকার পরিবাহী, আপনি চিন্তা করলেন যে এই একটা গোলক দিয়ে দেওয়া আছে, এবং এই গোলকের কেন্দ্রে আমরা চিন্তা করতেছি, গোলকের কেন্দ্রে যদিও থাকে না, বাট আমি ধরে নেই যে গোলকের কেন্দ্রে চার্জ আছে, গোলকের কেন্দ্র থেকে আমরা দূরত্ব বের করি। তাহলে এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, এইটার সারফেস এরিয়া কত, এইটার সারফেস এরিয়া হচ্ছে 4πr²। জানি না কাজে লাগবে কিনা। আচ্ছা, এখন এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়,
এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয় এবং এর পৃষ্ঠে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ থাকে, তাইলে বিভবের সূত্রটা কি মনে আছে আমাদের? বিভবের সূত্রটা কি ছিল? বিভবের সূত্রটা ছিল বিভব ভি সমান সমান ছিল 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এরকম একটা সূত্র ছিল, মনে পড়ে? বিভব 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। আচ্ছা, খুব ভালো কথা। এখন এইটা জানলে পরে আমি সরাসরি চলে আসতে পারবো গোলাকার পরিবাহীর ধারকত্বের কাছে। ধারকত্বকে সি দ্বারা লিখি। সি সমান কি? সি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। কিউ এর জায়গায় কিউ থাকলো, ডিভাইডেড বাই নিচে কি আসবে? 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। তাহলে কিউ আর আর কাটা, এখানে যে 1/4πε0 আছে এবং এই যে আর আছে, দুইটাই কোথায় আছে? ভাগ আকারে আছে। তো মানে হরে আছে ভাগ আকারে, ভগ্নাংশের নিচে আছে ভাগ আকারে। তো অবভিয়াসলি এই দুইটা রাশিমালা কি হবে? উপরে উঠে যাবে, গুণ আকারে উপরে চলে যাবে। সুতরাং এইখান থেকে আপনি বলতে পারবেন ধারকত্ব সি সমান সমান কি? সি সমান সমান হচ্ছে 4πε0 ইন্টু আর। তো এই যে সি সমান 4πε0 ইন্টু আর পাইলাম, এটা আমরা কোন মাধ্যমের জন্য বলতে পারি? এইটা হচ্ছে শূন্য মাধ্যমে। এটা হচ্ছে শূন্য মাধ্যমে যে কোনো একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব। এখন মাধ্যম শূন্য হইতে হবে এমন কোনো কথা নাই। এটা কাঁচ দেওয়া থাকতে পারে, তুলা দেওয়া থাকতে পারে, ফেল্ট দেওয়া থাকতে পারে, রাবার দেওয়া থাকতে পারে, যে কোনো অপরিবাহী মাধ্যম হইতে পারে। তো অন্য কোনো মাধ্যমে যদি হয়, তো সি সমান হচ্ছে 4πε ইন্টু আর। সি সমান কি? সি সমান হচ্ছে 4πε আর। এইটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে, শূন্য মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যমে যেখানে এপসাইলন সমান কি? এপসাইলন সমান সমান হচ্ছে কে ইন্টু এপসাইলন নট। কে দিয়ে আমরা কি বুঝি? কে হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, বা এইটাকে বলা হয় হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটার মান কোশ্চেনে দেওয়া থাকবে, এটা নিয়ে আলাদা টেনশন করার কিছু নাই। আমরা যখন অঙ্ক করব তখন আমরা দেখব ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটার কোনো একক টেকক কিছু নাই, এইটা আমাদেরকে কোশ্চেনে দেওয়াই থাকে, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তো এইখান থেকে আমরা কি পাইছি? এইখান থেকে আমরা গোলাকার পরিবাহীর ধারকত্বের ব্যাপারটা বুঝে ফেলছি। গোলাকার পরিবাহীর ধারকত্বের ব্যাপারটা বুঝে ফেলছি, তাইলে আমরা যাই একটু, এইখানে আমাদেরকে ওই সুন্দর মতো ওই জিনিসপত্রই বলে দেওয়া হয়েছে। গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব সি সমান হচ্ছে 4πε0 কে ইন্টু আর। এপসাইলনের জায়গায় আপনি কে ইন্টু এপসাইলন বসায় দিবেন, তাইলে আপনি গোলাকার পরিবাহীর ধারকত্বটা কত এইটা বুঝে যাবেন। ভাইয়া ওদেরকে একটু বাক স্বাধীনতা দেন দেখি। বাচ্চা লোক ক্লিয়ার? বুঝতে পারছি? জলদি কমেন্ট করে দেই। দয়া করে স্পেসিফিক কোন একটা লাইন না বুঝলে সেইটা ধরে বইলেন যে এই লাইনটা বুঝি নাই। তাহসান ভাই কোন লাইনটা বুঝেন নাই, বা কোন জায়গাটা বুঝেন নাই? কোন লাইনটা বুঝেন নাই, কোন জায়গাটা বুঝেন নাই সেটা একটু জিজ্ঞেস করবেন। ওকে ফাইন। নূরে তাসবিহ স্পেসিফিকলি বললেন যে এই লাইনটা বুঝি নাই। কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক? কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক? ঠিক আছে। ধারক কেন এত ছোট হবে? বড় কি হইতে পারে না? বুঝলাম না। ধারক এখানে ছোট বড় কই পাইলি? ছোট বড় কই পাইলি আমি সেটা বুঝলাম না। কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক? কে দিয়ে আমরা যে কোনো একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান সমান হচ্ছে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এটা শুধুমাত্র একটা অনুপাত বুঝায়। এইটা দুই মাধ্যমের ভেদনযোগ্যতার একটা অনুপাত বুঝায়। ঠিক আছে। পরাবৈদ্যুতিক মানে হচ্ছে কোন মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি, কোন মাধ্যমের ভেদনযোগ্যতা কম, কোন মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি, কোন মাধ্যমের ভেদনযোগ্যতা কম, সেইটা আমরা বুঝতে পারি। এপসাইলন নটের মান কত? লিজেন্ড মানুষজন এপসাইলন নটের মান জিজ্ঞেস করছে, কোথায় লিখবো এপসাইলন নটের মান? এত লিজেন্ড কেন হবি? এই লিজেন্ডের নামটা পড়া উচিত ছিল। এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। জীবনেও একটাও ক্লাস করে নাই, স্থির তড়িতের একটাও ক্লাস করে নাই। ঠিক আছে, হস করে বলে দেন কি জানি হইছে। ওকে ফাইন। ধারক কি হইছে?
4 পাই এপসাইলন নট। তুমি স্থির তড়িতের একটাও ক্লাস করো নাই? 4 পাই এর পরে কি লিখছেন এটা জিজ্ঞেস করতেছো, একটাও ক্লাস করো নাই? আমি বুঝলাম না। ঠিক আছে, একটা দেখি একটু উপরে যাও দেখি। বেশি কমেন্ট নেওয়া যাবে না, বেশি কমেন্ট নিলেই ক্লাসটি ওখানেই মারা যাবে। আর একটু উপরে যাও। ঠিক আছে, একটা পাতের সঞ্চিত চার্জ নিব, একটা পাতে যেই চার্জটা জমা হয় সেটা নিব। শুধু প্র্যাকটিস বুক সলভ করি তাহলে কি হবে? করেন। বইয়ের ম্যাথ করতে গেলে অনেক ম্যাথ, বইয়ের সব ম্যাথ করবেন, বইয়ের সব ম্যাথ করবেন, অ্যাজ মাচ এজ পসিবল বইয়ের ম্যাথ করবেন, অ্যাজ মাচ এজ পসিবল বইয়ের ম্যাথ করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া কমেন্ট অফ করেন। এবার আমরা একটু সামনে যাই। আমরা এর পরে গিয়ে পড়বো কি, আচ্ছা আমরা এটা পড়ে ফেলছি। আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্বের ব্যাপারটা আমরা পড়ে ফেলছি। তো গোলাকার পরিবাহীর ধারকত্বের পরে আমাদের আছে হচ্ছে সমান্তরাল পাথ ধারক। তো সমান্তরাল পাথ ধারকে যাওয়ার আগে আমাদের একটা সম্পর্ক একটু বাইর করে নিতে হয়। সম্পর্কটা কিরকম এটা একটু খেয়াল করেন। আমি ধরে নিলাম এটা একটা গোলক। তো এই গোলকের রেডিয়াস কত? এই গোলকের রেডিয়াস হচ্ছে আর, এর পৃষ্ঠে চার্জ আছে ধরে নিলাম প্লাস কিউ। তাহলে এই যে গোলকটা আছে, এই গোলকের পৃষ্ঠে প্রাবল্য ই এর মানটা কত? প্রাবল্য, ঠিক আছে, প্রাবল্য ই এর মান কত? সো ই সমান আমরা কি জানি? ই সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কোয়ার। প্রাবল্য সমান কি? প্রাবল্য সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তো এই রাশিমালাটাকে আমি একটু চেঞ্জ করে লিখবো, এই 4 পাই আর স্কোয়ারটাকে একসাথে লিখবো, তাইলে বা এইখান থেকে দেখো ই সমান সমান লিখা যায়, কিউটাকে উপরে রাখি, তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এখানে এ দিয়ে কি বুঝাচ্ছি? এ দিয়ে আসলে বুঝাচ্ছি না যে ওর সারফেস এরিয়া, এ দিয়ে আসলে কি বুঝাচ্ছে? এ দিয়ে বুঝাচ্ছে ওর সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে এই সমীকরণটাকে কি লিখা যাবে? লিখা যাবে বা ই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ ইন্টু 1 ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন একটু স্থির তড়িতের প্রথম দিনের পড়া একটু মনে করতে হবে। প্রথম দিনের পড়ায় আমরা এইরকম একটা রাশিমালার সাথে পরিচিত হয়েছিলাম, চার্জের তলমাত্রিক ঘনত্ব। চার্জের তলমাত্রিক ঘনত্ব, সেটাকে আমরা লিখছিলাম সিগমা দিয়ে। সিগমা সমান কি ছিল? সিগমা সমান ছিল হচ্ছে কিউ বাই এ। মনে পড়ে? একটু ব্রেইনে হাতুড়ি চালান। সিগমা সমান কি ছিল? সিগমা সমান ছিল হচ্ছে কিউ বাই এ। তাহলে এইখান থেকে লিখতে পারবো ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে কিউ বাই এ কে লিখবো সিগমা ইন্টু লিখবো হচ্ছে 1 বাই এপসাইলন নট। তাইলে বা এইখান থেকে ই এপসাইলন নট ইকুয়ালস টু সিগমা। এইটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, বা এখান থেকে লেখা যায় ই ইন্টু এপসাইলন, ই ইন্টু এপসাইলন এইটা সমান সমানও হচ্ছে সিগমা। কোনটা কোন মাধ্যমের জন্য এটা মনে রেখে দেন, এইটা হচ্ছে শূন্য মাধ্যমে। এইটা কোন মাধ্যমে? এইটা হচ্ছে শূন্য মাধ্যমে। আর এইটা যেটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে। আমাদের সব সূত্রেরই এরকম দুইটা ভার্সন হইতে পারে, যে একটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য আর একটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যমের জন্য। এবং বারবার এই জিনিসটা বলবো না, এপসাইলন সমান হচ্ছে কে ইন্টু এপসাইলন নট। যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা আমরা কিভাবে বের করতে পারি? ডাইইলেকট্রিক ধ্রুবক দিয়ে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতাকে আমরা গুণ করে দিব। তাহলে দেখেন এখান থেকে আমরা মোটামুটি বেশ ইউজফুল একটা সূত্র পেয়ে গেছি, যে ডবল ই, বা এটাকে আপনি মনে রাখতে পারেন ই স্কোয়ার। ই আছে, এপসাইলন আছে, তো ই ইন্টু এপসাইলন তার মানে কি? ই স্কোয়ার। তাহলে ই স্কোয়ার সমান সমান কি? ই স্কোয়ার সমান সমান হচ্ছে সিগমা। তো এইটা হচ্ছে প্রাবল্যের সাথে ওই চার্জের তলমাত্রিক ঘনত্ব, প্রাবল্যের সাথে চার্জের তলমাত্রিক ঘনত্বের একটা সম্পর্ক। কেন বাইর করলাম এইটা? আমাদের এই যে জিনিসটা আমরা এখন পড়বো সেইটা কি? সেইটা হচ্ছে সমান্তরাল পাথ ধারক। এই সমান্তরাল পাথ ধারকের ধারণাটা যখন আমি অ্যাচিভ করতে যাব তখন আমাদের এই জিনিসটা লাগবে। তাইলে সমান্তরাল পাথ ধারকে আসার আগে আমরা দুইটা জিনিস জেনে আসছি। আমরা জানি, তো আমরা কি কি জানি সেইটা যদি একটু লিখে ফেলি। আমরা জানি সিগমা সমান সমান হচ্ছে কিউ বাই এ, বা এইখান থেকে লিখতে পারবো
কিউ সমান সমান হচ্ছে সিগমা ইন্টু এ। কিউ সমান কি পাইছি? কিউ সমান আমরা পাইছি হচ্ছে সিগমা ইন্টু এ। আর আরো একটা জিনিস আমরা জানতে পারছি যে ই এপসাইলন অর্থাৎ ই স্কোয়ার ইকুয়ালস টু কি? ই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সিগমা। ই স্কোয়ার ইকুয়ালস টু কি? ই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সিগমা। ওকে ফাইন। তাইলে এবার প্যারালাল বার ক্যাপাসিটেন্সে চলে আসি। আমি ধরে নিলাম যে এইখানে আমার একটা পাত আছে, এইখানে আমার একটা পাত আছে। এই পাতের এরিয়া কত? এই পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। এই পাতের ক্ষেত্রফল কি? এটা আয়তাকার পাত হইতে পারে, বৃত্তাকার পাত হইতে পারে, যে কোনো র্যান্ডম শেপের পাত হইতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে আমাদের ধারকত্বকে আমরা কি দ্বারা লিখবো? ধারকত্বকে আমরা লিখবো হচ্ছে সি দ্বারা। তাইলে সি সমান সমান কি? সি সমান সমান একটু আগে আমরা দেখাচ্ছি, সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস আমাদের লাগবে। কি জিনিস লাগবে? আমরা যখন হচ্ছে প্রাবল্য পড়ছি এবং যখন হচ্ছে ভোল্টেজ পড়ছি, প্রাবল্য আর ভোল্টেজের মধ্যে একটা সম্পর্ক ছিল। প্রাবল্য আর ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কি ছিল? ভি সমান সমান ই ইন্টু ডি, বা এইটাকে বলা যায় ভি সমান সমান হচ্ছে ই ইন্টু আর। এই জিনিস আপনারা নিশ্চয়ই দেখছেন। তো ভি সমান কি? ভি সমান ই ইন্টু ডি। এখানে ডি বা আর দুইটা দিয়েই আসলে কি বুঝায়? ডি বা আর দুইটা দিয়েই আমরা বুঝি হচ্ছে দূরত্ব। ডি বা আর দুইটা দিয়ে আমরা কি বুঝি? দুইটা দিয়ে আমরা দূরত্ব বুঝি। এখানে ব্যাসার্ধ, ব্যাস এরকম চিন্তা ভাবনা করার দরকার নাই। আচ্ছা, তাহলে এই সমস্ত ডেটাগুলো আমি যদি এখানে বসাই দিই তাইলে আমাদের কাজ হয়ে যাবে। তো কিউ সমান ফার্স্টে কি বসাবো? সিগমা ইন্টু এ। তাইলে কিউ সমান বসাইলাম সিগমা ইন্টু এ ডিভাইডেড বাই ভি এর জায়গায় কি বসাবো? ভি এর জায়গায় বসাবো ই ইন্টু ডি। খুব ভালো কথা, ভি এর জায়গায় বসাইলাম ই ইন্টু ডি। বা এইখান থেকে সিগমা সমান কি? সিগমা সমান আমরা জেনে আসছি ই স্কোয়ার। সিগমা সমান কি? সিগমা সমান হচ্ছে ই স্কোয়ার। ই স্কোয়ার মানে হচ্ছে ই ইন্টু এপসাইলন। তো ই ইন্টু এপসাইলন ইন্টু এ ডিভাইডেড বাই হচ্ছে ই ইন্টু ডি। ডিটা কি? ডিটা হচ্ছে এই দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। ডি দিয়ে কি বুঝাই? ডি দিয়ে বুঝাই হচ্ছে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে ই আর ই কাটা চলে গেল। তাহলে যদি কাটা চলে যায় তাহলে এখান থেকে লেখা যায় সি সমান সমান হচ্ছে এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। সি সমান হচ্ছে এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এইটা হচ্ছে যে কোনো মাধ্যমে, এইটা হচ্ছে যে কোনো মাধ্যমে। আর যদি আপনি শূন্য মাধ্যমের জন্য লিখতে চান, সি সমান সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। নিচেরটাই আপনাদের বেশি ব্যবহৃত হবে। এইটা হচ্ছে শূন্য মাধ্যমে, একটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, একটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। আমি একবার পুরোটা রিক্যাপ দিয়ে আসি, যতটুকু জায়গা পড়াইলাম, এরপরে এসে আপনাদের কাছে ব্যাক করছি। তো গোলাকার পরিবাহী ধারকত্ব পর্যন্ত আমরা এর আগের বারই দেখে ফেলছিলাম। আশা করি ওইটুকুতে কোনো কনফিউশন নেই। তো এই জায়গাটায় আমরা কি করছিলাম? এই জায়গাটায় আমরা প্রাবল্যের সাথে চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা এদের একটা সম্পর্ক বার করছিলাম। তো কিভাবে? প্রাবল্যের জন্য আমরা সূত্র কি জানি? 1/4πε0 Q/r²। এইটা যে কোনো কেসেই প্রাবল্যের সূত্র। এটা প্রাবল্যের কমন সূত্র। সবসময় যে গোলক হইতে হবে বিষয়টা এরকম না। গোলক না হয়ে যদি এটা একটা অন্য যে কোনো র্যান্ডম বিন্দু চার্জ হইতো, তাও প্রাবল্যের সূত্র হচ্ছে 1/4πε0 Q/r²। তো এই জায়গায় ই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4πε0। ভুল করছি, এই জায়গায় এপসাইলন নট হবে না, মাই ব্যাড। তোদের কমেন্ট করার স্বাধীনতা নাই বলে তোরা বলতে পারিস নাই। বেসিক্যালি এই আর স্কোয়ারটাকে এখানে নিয়ে আসছি, মাই ব্যাড, আমি দুঃখিত। তো আর স্কোয়ারটাকে এখানে নিয়ে আসছি, দেখেন ভুলটা নিজে নিজেই ঠিক করে নিলাম। তাহলে আর স্কোয়ারটা এখানে নিয়ে আসছি, তাহলে কিউ ডিভাইডেড বাই 4πr²। তো এই যে 4πr², এইটা বেসিক্যালি সারফেস এরিয়া বুঝায়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বুঝায়। এখন ঠিক আছে, আশা করি তোদের একটু বাড়ি খাইছিলি কনসেপশন, এই কি লিখতো ভাইয়া বুঝতেছি না। তো কিউ ডিভাইডেড বাই 4πr², এইটাকে লেখা যায় হচ্ছে কিউ বাই এ। তো এই কিউ বাই এ সমান আবার আমরা কি জানি? এটা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। তো এই কিউ বাই এ কে লেখা যাবে হচ্ছে সিগমা। আর এপসাইলন নট তো ছিল, এপসাইলন নট আলাদা। তো ই এপসাইলন নট সমান হচ্ছে সিগমা। এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য।
এটা হচ্ছে একই সূত্র ই এপসাইলন নট, এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, আর শূন্য মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যম হইলে ই এপসাইলন ইকুয়ালস টু হচ্ছে সিগমা। এই সূত্র দিয়ে যে খুব বেশি ম্যাথ করা লাগে বিষয়টা এরকম না, বাট এটা আমাদের সূত্রের প্রমাণের জন্য দরকার। তো এইখান থেকে আমরা কয়েকটা জিনিসপত্র আগে থেকেই জানি, সেই জানা জিনিসপত্রগুলো লিখছি, এটা আগে থেকেই দেখে আসছি। সিগমা সমান কিউ বাই এ, তাহলে কিউ সমান হচ্ছে সিগমা এ, ই এপসাইলন ইকুয়ালস টু সিগমা, আর ভি সমান হচ্ছে ইডি। এইটা আমরা যখন প্রাবল্য আর বিভব পড়ছি তখন এই দুটো সূত্রের যে কোনো একটা চেহারা আমি পার্সোনালি অবভিয়াসলি আপনাদেরকে দেখাইছি। তাহলে এবার ধারকত্বের সূত্র, ধারকত্ব সি সমান কিউ বাই ভি, কিউ এর জায়গায় লিখছি সিগমা এ, ভি এর জায়গায় লিখছি ই ইন্টু ডি, সিগমাকে রিপ্লেস করে দিছি কি দিয়ে, সিগমাকে রিপ্লেস করে দিছি হচ্ছে ই এপসাইলন এটা দিয়ে, সিগমাকে রিপ্লেস করছি ই এপসাইলন দিয়ে, উপরে নিচে ই কাটা গেছে, তাইলে সমান্তরাল পাথ ধারকের জন্য সূত্র টি ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন এ বাই ডি, বা শূন্য মাধ্যমের জন্য হইলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো এই হচ্ছে আমাদের সমান্তরাল পাথ ধারকের ধারকত্বের সূত্র। টি সমান সমান হচ্ছে এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, মানে যে কোনো মাধ্যমের জন্য বসায় দিতে। দয়া করে যখন কমেন্ট করবেন কোনো একটা লাইন ধরে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই লাইনটা বুঝি নাই বা এই জায়গাটা বুঝি নাই, তাইলে আমার জন্য বোঝাটা সহজ হয় যে আমাকে কোন জায়গাটা আবারও বলতে হবে। ঠিক আছে ভাইয়া, একটু ওদের কমেন্ট দেখি। বাচ্চা লোক যদি ক্লিয়ার হয়ে যান সবকিছু লিখে দেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আর না ক্লিয়ার হইলে স্পেসিফিকলি বলেন। ঠিক আছে, ধারকত্ব বড় হতে পারে, ডিপেন্ড করে আসলে মানে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, কি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল তৈরি হয়েছে, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। সে যদি ভি সমান ইডি এটা আমরা দেখছি না, ভি সমান ইডি আমরা দেখছি তো, আমরা যখন প্রাবল্য আর বিভব পড়ছি, স্পেসিফিক্যালি আমি শিওর বিভব যখন পড়ছিলাম তখন আমরা এই জিনিসটা বুঝাইছি, এপসাইলন নটের একটা মান আছে, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, কিন্তু এপসাইলনের কোনো ফিক্সড মান নাই, ঠিক আছে। আচ্ছা, কে দিয়ে বুঝায় হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক, ঠিক আছে। কিউ সমান ই এপসাইলন কেমনে আসলো? কিউ সমান ই এপসাইলন আসে নাই তো কোনো জায়গায়, কিউ সমান ই এপসাইলন কই পাইলে আমি বুঝলাম না। ঠিক আছে, আধান হচ্ছে একটা পাতের, অবশ্যই আধান হচ্ছে একটা পাতের, সি দ্বারা বুঝায় ক্যাপাসিটেন্স, সিটা বুঝায় দেন, সিটা হচ্ছে ধারকের ধারকত্ব, সি সমান হচ্ছে ধারকের ধারকত্ব। ঠিক আছে, ভি সমান ই আর আগের পড়া, একই কথা। তুমি এপসাইলন এ বাই ডি লিখো অথবা এপসাইলন নট এ বাই ডি লিখো, একই কথা, কোনো পার্থক্য নাই। ওকে, আসেন সামনে আগাই আমরা। তো এখান থেকে আমাদের কিছু ডিপেন্ডেন্সি দিয়ে দেওয়া আছে ধারকের নির্ভরশীলতার ক্ষেত্রে, যে সি এর মান হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যত বড় হবে তার মধ্যে সঞ্চিত চার্জের পরিমাণ বা ধারকত্বের পরিমাণ তত বেশি হবে। যেই মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি, কে এর সাথে কিরকম সম্পর্ক, কে এর সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিকের মতো, আর মধ্যবর্তী দূরত্বের সাথে সম্পর্কটা কিরকম, মধ্যবর্তী দূরত্বের সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এটা এই সূত্র দেখলেই বোঝা যায়, সি এর সাথে কে এর সম্পর্ক সমানুপাতিক, সি এর সাথে এ এর সম্পর্ক সমানুপাতিক, সি এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আচ্ছা ওদের কমেন্টটা অন থাকুক কিছুক্ষণ, আবার যখন আসো আমরা 2-3টা ম্যাথ সলভ করি। আমরা যে সূত্রগুলা পড়লাম এই সূত্রগুলা দিয়ে 2-একটা ম্যাথ আমরা একটু সলভ করি, তারপর আবার আমরা নতুন থিওরি পড়বো। আচ্ছা, কি বলা হয়েছে, সমান্তরাল পাথ ধারকের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে এটা এরিয়া দিয়ে দেওয়া আছে 1.4 মিটার স্কোয়ার, বায়ু মাধ্যমে পাথ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা ডি দিয়ে দেওয়া আছে, এদের ধারকত্ব মাইক্রোফ্যারাডে কত, আচ্ছা ধারকত্ব মাইক্রোফ্যারাডেতে কত এটা বাইর করতে বলছে, তাহলে আসেন আমরা একটু করি। তো আমরা কি জানি, আমরা জানি সি সমান সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, যেহেতু বায়ু মাধ্যম দেওয়া আছে আমরা শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতাটাই বসাচ্ছি, তাইলে এখান থেকে সবকিছুর মানটা বসায় দেই, দেয়ারফর 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু এরিয়া কত, এরিয়া হচ্ছে 1.4 ডিভাইডেড বাই ডি এর মান কত 0.03, এইটা আসবে কি, এইটা আসবে হচ্ছে ফ্যারাডেতে আসবে,
এটা কিন্তু ফ্যারাডেতে আসবে। তাহলে ক্যালকুলেশন করি 8.854 ইন্টু 10 to the power minus 12 into 1.4 divided by 0.03 করলে আসে হচ্ছে 4.132 লিখি। আচ্ছা 4.13 লিখলেই চলবে। 4.13 ইন্টু 10 to the power minus 10 ফ্যারাডে। এখন আপনি ফ্যারাডেতে না রেখে লিখতে চাচ্ছেন কোথায়? লিখতে চাচ্ছেন হচ্ছে মাইক্রো ফ্যারাডেতে। তো মাইক্রো ফ্যারাডেতে লিখলে এখান থেকে পাওয়ার 6 কি হবে? 6 কমে যাবে। তাহলে এইখান থেকে মানে কমে যাবে না, আসলে বেড়ে যাবে। তো 4.13 ইন্টু 10 to the power minus 4। কারণ আমরা কি জানি? আমরা এই পাশে না লিখি, এই পাশটায় লিখে দেই। এই পাশটায় লিখে দেই। কাহিনী কি? কাহিনী হচ্ছে 1 ফ্যারাডে ইকুয়ালস টু 10 to the power minus 6 মাইক্রো ফ্যারাডে। তার মানে 10 to the power 6 দিয়ে, সরি 10 to the power plus 6 হবে। 1 ফ্যারাডে ইকুয়ালস টু 10 to the power 6, 1 ফ্যারাডে ইকুয়ালস টু 10 to the power 6 মাইক্রো ফ্যারাডে। তো এইটার ভ্যালু কত আসবে? 4.13 10 to the power minus 4। অনেক মানুষ আমার আগে অ্যান্সার দিয়ে ফেলছে। নাজিয়া, সিয়াম, ছোঁয়া, সিয়াম, তাফসিরুল, অনেকেই, সেজুতি। আচ্ছা একটু দেখি, একটু উপরে যাও আরেকটু। প্রমাণের সময় কয়েকবার বলছিলেন ই এপসাইলন ই স্কোয়ার বলা যায়, মানে এটা বলার জন্য বলছি, ওইরকম কিছু না। মানে সূত্রটা কি আসছিল? ই ইন্টু এপসাইলন সমান সমান কি আসছিল? সিগমা আসছিল না? তো এইটারে বলার সুবিধার জন্য বলছিলাম ই স্কোয়ার। এখন আহো, এটা পরীক্ষার হলে লেখা যাবে না প্লিজ। এখানে আবার ই স্কোয়ার লিখে দিয়ে আইসো না, একদম ধ্বংস হয়ে যাবেন। ই স্কোয়ার জাস্ট বলার সুবিধার জন্য বলছিলাম, আর কিছু না। আচ্ছা এরপরে কি বলছে? সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব এবং পাথদ্বয়ের ক্ষেত্রফল 2 গুণ বৃদ্ধি করলে ধারকত্ব কি হবে? ধারকত্ব আসলে একই থাকবে, কারণ C1 সমান কি? C1 সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাইলে C2 সমান কি হবে? মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করতে বলছে, পাথদ্বয়ের ক্ষেত্রফলও 2 গুণ করতে বলছে। তাইলে এপসাইলন নট ইন্টু টোয়াইস এ ডিভাইডেড বাই টোয়াইস ডি, এইটা ওইটা কাটা। তাইলে আলটিমেটলি থাকতেছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো এইটা আলটিমেটলি কার সমান? এটা আলটিমেটলি C1 এর সমান। তো কি হবে? এইটার ধারকত্ব বেসিক্যালি অপরিবর্তিত থাকবে। বুঝতে পারি নাই, ধারকত্বটা কি হবে? ধারকত্বটা অপরিবর্তিত থাকবে। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? ওকে, ধারকত্ব কি হবে? ধারকত্ব অপরিবর্তিত থাকবে। আচ্ছা এবার একটা ম্যাথ দেখতে পাচ্ছি, কুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল 2015-16 সালে। কি বলছে? একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল, দেখো এটা মিলিমিটার স্কোয়ারে দেওয়া আছে, একদম ভুল যাতে না হয় আমাদের। প্রতিটি পাতের ক্ষেত্রফল কত? প্রতিটি পাতের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু হচ্ছে 1.56 ইন্টু 10 to the power 6 মিলিমিটার স্কোয়ার। তো এই মিলিমিটার স্কোয়ারকে আপনি যদি মিটার স্কোয়ারে নিতে চান, তাহলে 1.56 ইন্টু 10 to the power 6 ইন্টু 10 to the power minus 6 মিটার স্কোয়ার। তার মানে আলটিমেটলি সহজ হয়ে গেল বিষয়টা, শুধুমাত্র 1.56 থাকবে। ওকে ফাইন। পাতদ্বয় পরস্পর হতে, এখানেও দুষ্টুমি করছে, 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2 সেন্টিমিটার। দ্যাট মিনস এইটার ভ্যালু আসলো 0.02 মিটার। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.02 মিটার। যদি পাতদ্বয়ের বিভব পার্থক্য যদি 66 ভোল্ট হয়, পাতদ্বয়ের বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে 66 ভোল্ট। তবে প্রত্যেকটি পাতে চার্জের পরিমাণ কত? আলটিমেটলি চার্জের পরিমাণ কত সেইটা আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে খেয়াল করেন, আপনাকে তো বলেই দেওয়া হয়েছে এইটা একটা সমান্তরাল পাথ ধারক। বুঝতে পারতেছি? আমাদেরকে ভাই নতুন কমেন্ট গুলো দিয়ে সমান্তরাল পাথ ধারক বলে দেওয়া হয়েছে। তো সমান্তরাল পাথ ধারক যেহেতু, তাহলে ধারকত্ব সি সমান কি হবে? সি সমান সমান কোনো মাধ্যমের কথা উল্লেখ করে নাই, তাহলে আমি শূন্য মাধ্যম দিয়ে যাব। তাহলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি
বা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু এরিয়া কত, এরিয়া হচ্ছে 1.56 ডিভাইডেড বাই দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 0.02 বা এইটা ক্যালকুলেশনটা করে ফেলি 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু 1.56 ডিভাইড বাই 0.02 করলে আসে হচ্ছে 6.690 ইন্টু 10⁻⁻10 ফ্যারাডে। সো আমরা এখান থেকে ধারকত্বের মান পেয়ে গেছি, ধারকত্বের মান পেয়ে গেছি। ঠিক আছে, না মাহাদি সমস্যা নাই, বেসিক্যালি ওটা যে কোনো ধরনের ধারকের ক্ষেত্রে একই জিনিস আসবে। তুই এটা ভালো কোশ্চেন রেজ করছিস। এ মানে ক্ষেত্রফল, এ মানে ক্ষেত্রফল, অবভিয়াসলি এরিয়া বুঝাচ্ছি, ক্ষেত্রফল। সো 4.6 10⁻⁸ তোরা বোধহয় ফাইনাল অ্যান্সারটা বলছিলি, তাইলে একটু দেখি। আবার আমরা কি জানি, আমরা জানি সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, বা এইখান থেকে লেখা যায় কিউ সমান সমান হচ্ছে সি ইন্টু ভি। তাহলে সি এর মান কত, সি এর মান হচ্ছে এইটা 6.90612 ইন্টু 10⁻⁻10 ইন্টু হচ্ছে 66। চার্জের একক বাইর করতে যাচ্ছি, তাইলে কুলম্ব হবে, তাইলে এটার সাথে 66 গুণ করি 4.56, 4.56 ইন্টু 10⁻⁻8 কুলম্ব, 4.56 ইন্টু 10⁻⁻8 কুলম্ব। ভেরি গুড সাইদ, জয় হোসেন, সাদিয়া আক্তার, অনন্যা, হেমা, সুভানা, তাসমিয়া অনেকে অ্যান্সার করেছিল। ভেরি গুড, ভেরি গুড নিয়াজ মোর্শেদ, ভেরি গুড। মৃদুল রায়, তুই আবার একটু ভুল অ্যান্সার দিয়ে ফেলছিস, তুই বোধহয় গুণ করার বদলে ভাগ করে দিছিস। মৃদুল, গুণ করার বদলে ভাগ করে ফেলছিস, তোর অ্যান্সার দেখেই মনে হচ্ছে তুই ভাগ করছিস। ঠিক কর, ঠিক কর। ধারকত্বের ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। আপনি একটু ইজিলি মনেও রাখতে পারবেন না, হাই কপাল, স্কয়ার কি জানি হয়েছে বুঝি নাই। ঠিক আছে, মাহফুজুর রহমান, কি বুঝেন নাই? মাহফুজ ভাই কোন জায়গাটা বুঝেন নাই? এর চাইতে সহজ অঙ্ক মানে আপনাকে 2-3 নাম্বারের জন্য দিবেই না। আপনাকে একটা পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, কমেন্ট বন্ধ করো তো। আপনাকে একটা পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, আপনাকে এখানে 2 পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাইলে আপনি পাতের ক্ষেত্রফলটা জানেন, ক্ষেত্রফল জানেন, 2 পাতের মধ্যবর্তী দূরত্ব জানেন, তাইলে সমান্তরাল পাথ ধারকের ধারকত্বের সূত্র হচ্ছে এইটা, এপসাইলন এ বাই ডি। তাহলে এখান থেকে ধারকত্বের মান বাইর করছেন। আর এটা হচ্ছে ধারকত্বের জাতীয় সূত্র। এটা কেন? কারণ আপনাকে বলতে প্রত্যেকটি পাতে সঞ্চিত চার্জের পরিমাণ কত, তার মানে আপনাকে বাইর করতে বলছে কিউ সমান কত। তো সি সমান সমান হচ্ছে কিউ বাই ভি, সি সমান হচ্ছে কিউ বাই ভি, তাহলে কিউ সমান হচ্ছে টিভি। ব্যাস, এখান থেকে গুণ করে দিয়ে বাইর করছি, সহজ বিষয়। আহ এইটা, এই ক্যালকুলেটরের বিষয়টা না আমার এক্স্যাক্টলি মনে নাই, মুখস্থ নাই। ভাই ওদের কমেন্ট দাও, ক্যালকুলেটরের বিষয়টা আমার এক্স্যাক্টলি মনে নাই বা মুখস্থ নাই। এইটা যে কোনো পরীক্ষায় সার্কুলার দিলে সার্কুলারের মধ্যে, যেমন বুয়েটেরটা, কুয়েটেরটা একদম এক্স্যাক্টলি মেনশন করা থাকে যে এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। আমার মনে হয় না যে আমাদের পার্টিকুলার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো অনেক বেশি ম্যাটার করবে। পার্টিকুলার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো অনেক বেশি ম্যাটার করবে না ভাইয়া। নতুন কমেন্ট দেখতে পাচ্ছি না। তো এর পরে আছে হচ্ছে ধারকের সমবায়। আমরা ধারকের সমবায় নিয়ে কথাবার্তা বলবো, তার আগে আপনাদের একটা নামাজের বিরতি। ওই দেখো না, আনার দরকার কি? আমরা আবার এখন কয়টা বাজে? আমরা আবার ঠিক 5:55 শুরু করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।
हेलो बच्चे लोग। ধারকের সংযোগ দুই প্রকার দেওয়া আছে। ধারকের সংযোগ দুই প্রকার, মিশ্র সমবায়টা এমন আহামরি তেমন কিছু না। মানে যেই সমবায়ে সিরিজও আছে, যেই সমবায়ে প্যারালালও আছে, সেটাকেই বলে হচ্ছে আসলে মিশ্র সমবায়। আমরা আসলে মিশ্র সমবায় নিয়ে তেমন কোনো পড়াশোনা করব না। আমরা আসলে পড়বো সিরিজ সমবায় এবং সমান্তরাল সমবায়। সিরিজ সংযোগ কথাটা আসলে হয় না, বেসিক্যালি বলা উচিত হচ্ছে সিরিজ সমবায় এবং বলা হয় হচ্ছে সমান্তরাল সমবায়। সিরিজ সমবায় এবং সমান্তরাল সমবায়, সংযোগ কথাটা না, সিরিজ এবং সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা একটু যাই ধারকের সমবায়। এখানে তুল্য ধারকত্বের কথাবার্তা বলা হয়েছে। তুল্য ধারকত্ব বিষয়টা কি, মনে করেন আপনার কোনো একটা জায়গায় তিনটা চারটা ধারক ইউজ করা হয়েছে, যে এইখানে একটা ধারক আছে, এটার ধারকত্ব হচ্ছে C1, এইখানে একটা ধারক আছে, এইটার ধারকত্ব হচ্ছে C2, এইখানে একটা ধারক আছে, বা ধরেন এদূর গিয়ে এইরকম জায়গায় এইখানে একটা ধারক আছে, এইটারই মিশ্র সমবায় বলবে আলটিমেটলি, কারণ এখানে সিরিজও আছে প্যারালালও আছে। তো এই যে তিনটা ধারক আছে, এই তিনটা ধারক মিলে মোট কদ্দুর চার্জ জমা করে, মনে করলাম এই তিনটা ধারক মিলে মোট চার্জ জমা করে হচ্ছে কিউ পরিমাণ। এখন তার বদলে আপনি যদি একটা ধারক বসান এবং এই একটা ধারকও যদি কিউ চার্জ জমা করে, এই একটা ধারকও ওই হুবহু কিউ চার্জ পরিমাণ সে কি করছে, জমা করছে। তো একই পরিমাণ চার্জ যদি আসলে জমা করে, তাহলে বলা যাবে যে এই ধারকটা কি, এই ধারকটা হচ্ছে ওই দুইটা ধারকের তুল্য ধারক। এই ধারকটা হচ্ছে ওই দুইটা ধারকের তুল্য ধারক। হ্যাঁ, মানে অনেকটাই হচ্ছে রোধের সিরিজ প্যারালাল কম্বিনেশনের মতো। ভালো কথা বলছিলি, জাস্ট এখানে একটু পার্থক্যটা বলে দিই, এটা আমরা সামনে গিয়ে সূত্র করে প্রমাণ দেখব। ধরেন এইখানে দুইটা রোধ আছে, এইটা হচ্ছে R1, এইটা হচ্ছে R2। তাহলে দুইটা রোধ সিরিজে আছে, তাহলে রোধের সিরিজ সমবায় কি হয়, R1 প্লাস R2। ব্যাপারটা এরকম। আর মনে করি দুইটা রোধ কিভাবে আছে, দুইটা রোধ আছে হচ্ছে সমান্তরালে। তো এই হচ্ছে R1, এই হচ্ছে R2। তাহলে এদের প্যারালাল কম্বিনেশন সমান কি হবে, 1/R1 প্লাস 1/R2, টোটালটার উপরে ইনভার্স। ঠিক আছে, কারণ এটা 1/RP ছিল, সূত্র যখন পড়ছিলেন তখন 1/RP ছিল। আর ধারকের ক্ষেত্রে যখন চলে আসবো, ধারকের ক্ষেত্রে সম্পর্কগুলা একটু উল্টায় যাবে। 9-10-এ যদি পড়ে থাকেন হালকা পাতলা স্মরণে আছে নিশ্চয়ই। এইটা যদি হয় C1, এটা যদি হয় C2, তাইলে এদের তুল্য ধারকত্ব আসবে রোধের সমান্তরালটার মতো, 1/C1 প্লাস 1/C2, টোটালটার উপরে ইনভার্স। আর যদি দুইটা ধারক থাকে হচ্ছে সমান্তরালে, যেইটা হয়ে যাবে আসলে রোধের সিরিজ সমবায়ের মতো। তো এইখান থেকে আমরা পাবো সি অফ প্যারালাল সমান C1 প্লাস C2। কিভাবে কোত্থেকে আসছে সূত্রগুলা আমরা এই জিনিসপত্রগুলা দেখব। ঠিক আছে, 9-10-এ তুল্য রোধ বলে একটা জিনিস দেখছিলাম। হ্যাঁ, ওই তুল্য রোধ হচ্ছে রোধের ক্ষেত্রে, আর ধারকত্ব এটা হচ্ছে ধারকের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা ওকে, আসি ভাইয়া, কমেন্ট অফ করেন। তো এই জায়গায় আমরা কি দেখবো বাচ্চা লোক, মনোযোগ দিয়ে দেখেন সবাই, আমরা ধারকের শ্রেণী সংযোগ দেখব। তো এই শ্রেণী সংযোগ ব্যাপারটা খুব মজার। মনে করেন এইখানে একটা ধারক আছে, এইখানে আরেকটা ধারক আছে, খুব ভালো কথা। এবং এই দুইটা ধারকের সাথে এখানে কি যুক্ত আছে, এই দুইটা ধারকের সাথে এখানে একটা ব্যাটারি যুক্ত আছে। তো ব্যাটারির একটা ভোল্টেজ আছে। ব্যাটারির ভোল্টেজটা কত, ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে ভি। মনোযোগ দিয়ে বুঝেন সূত্র কিভাবে আসছে, আমরা এখান থেকেই বুঝে ফেলবো। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। এখন যেহেতু এটা পজিটিভ, এটা যেহেতু পজিটিভ, তাহলে ধারকের এই পাশের চার্জে কি হবে, ধারকের এই পাশের পাতে প্লাস কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হবে। ধারকের বাম পাশের পাতটায় কি হবে, ধারকের বাম পাশের পাতটায় প্লাস কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হবে। তো এই যে প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জ বাম পাশের যেই পাতটা আছে, বাম পাশের যেই পাতটা আছে, এই পাতের পজিটিভ চার্জ গুলাকে বিকর্ষণ করবে। সমজাতীয় চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তো এইখানে প্লাস থাকলে প্লাস গুলা এটাকে বিকর্ষণ করবে, প্লাস গুলা চলে যাবে কোথায়, ডান পাশে। আর এইখানে তখন থেকে যাবে সম পরিমাণে মাইনাস চার্জ, সম পরিমাণ মাইনাস চার্জ, কিউ মাইনাস কিউ।
এখন প্লাসগুলো সব ইনডিউসড হয়ে এখানে চলে আসছে, তাহলে এইখানে আবার কত, এইখানে আবার হচ্ছে প্লাস কিউ, আর এর পাশেরটায় কি আসবে, এর পাশেরটায় আসবে হচ্ছে মাইনাস কিউ। তাইলে এইখান থেকে একটা জিনিস খেয়াল করেন আপনি, সিরিজে রোধের ক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস দেখছিলাম, সবাই একটু মনে করে দেখো, যে একটা আই পরিমাণ কারেন্ট যদি আসে, এই আই পরিমাণ কারেন্ট R1 এর ভিতর দিয়েও যায়, R2 এর ভিতর দিয়েও যায়। তো আমরা এরকম একটা জিনিস দেখছিলাম যে সিরিজে কারেন্ট সমান থাকে। সিরিজে কি সমান থাকে? সিরিজে কারেন্টের মান সবসময় সমান থাকে। এটা হচ্ছে কার ক্ষেত্রে? রোধের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা ধারকের ক্ষেত্রে চলে আসব, তখন আমরা যেটা মনে রাখবো সেইটা হচ্ছে সিরিজে ইউ সমান। সিরিজে আপনি যতগুলা ধারক যোগ করবেন, সবগুলা ধারকের মধ্যে, মনে করেন সিরিজে আপনি 10টা ধারকও যোগ করছেন, 5টা ধারক যোগ করছেন, সবগুলা ধারকের মধ্যে সমান পরিমাণ চার্জ জমা হবে। কারণ এখানে পজিটিভ, পজিটিভের ধাক্কায় এই পাশের পজিটিভ গুলো ওখানে চলে যাবে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, ইনডিউস হবে। তো এখানে পজিটিভ হলে এখানে নেগেটিভ, এটা পজিটিভ, পাশেরটাই আবার নেগেটিভ, আর এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে মিশে আছে, সেই হিসাবেও হয়ে যায়। আচ্ছা, এখন আমি চিন্তা করলাম যে এই ধারকের এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে V1, আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে V2। তাইলে ভি সমান সমান আমি কি লিখতে পারবো? ভি সমান সমান, আচ্ছা ভি এর কথায় পরে আসি, এখন তুল্য ধারক হইলে ব্যাপারটা কিরকম হবে? এই জায়গায় মনে করেন, আমি রোধ আঁকতেছি কেন, এই জায়গায় মনে করেন আমি একটা সিঙ্গেল ধারক বসাইলাম এবং বললাম যে এই ধারকটা কি, এই ধারকটা হচ্ছে ওর আগের দুইটা ধারকের মতো সমান পরিমাণ চার্জ জমা করে, অর্থাৎ এই ধারকটাও কি করে, এই ধারকটাও হচ্ছে কিউ চার্জ জমা করে। তখনই তো এটাকে আমরা কি বলতে পারবো? তুল্য ধারক বলতে পারবো। এই দুইটা চার্জ সম্মিলিতভাবে যতটুকু চার্জ জমা করতে পারে, একটা সিঙ্গেল চার্জ যদি হুবহু ওই পরিমাণ চার্জ জমা করতে পারে, তাহলে এই চার্জটাকে, এই ধারকটাকে আমি এই দুইটা ধারকের তুল্য ধারক বলতে পারবো। এটাই তো তুল্য ধারকের কনসেপশন। তাহলে এখান থেকে খেয়াল করেন, আমরা নর্মালি কি বলতে পারবো? নর্মালি বলতে পারবো, এই স্লাইড থেকে আসেন, এই ছবিটা থেকে, 1 নম্বর ছবিটা থেকে সবাই ফোকাস করেন। 1 নম্বর ছবি থেকে মোট ভোল্টেজ কত ছিল? মোট ভোল্টেজ ছিল ভি। তাহলে ভি সমান সমান কি হবে? ভি সমান সমান হবে V1 প্লাস V2। আচ্ছা, আমরা ধারকত্বের বেসিক সূত্র কি দেখে আসছি? সি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, বা এইখান থেকে ভি সমান সমান কি লেখা যাবে? কিউ ডিভাইডেড বাই সি। ভি সমান কি লেখা যাবে? ভি সমান লেখা যাবে কিউ ডিভাইডেড বাই সি। তাহলে এই যে ভি, এটাকে মনে করছি এই ভোল্টেজটা, তাহলে এই ভোল্টেজ ভি সমান সমান কি লেখা যাবে? কিউ ডিভাইডেড বাই সি অফ সিরিজ। এটা হচ্ছে সিরিজ সমবায়ের জন্য, এইটা সমান সমান হবে কিউ ডিভাইডেড বাই C1 প্লাস কিউ ডিভাইডেড বাই C2। তো সবগুলা কিউ তো একই, কাইটে দিলাম। তাইলে এখান থেকে কি থাকে? CS সমান সমান হচ্ছে 1/C1 প্লাস 1/C2। এইটা হচ্ছে ধারকের সিরিজ সমবায়ে তুল্য ধারকত্বের মান। যদি অনেকগুলা ধারক দেওয়া থাকে, তাহলে তখন আপনি লিখতে পারবেন CS সমান সমান হচ্ছে 1/C1 প্লাস 1/C2 প্লাস ডট 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 যত পর্যন্ত থাকে 1/C অফ এন, টোটালটার উপরে একটা ইনভার্স। তো এই হচ্ছে ধারকের শ্রেণী সংযোগ। এই জিনিসটা মনে রাখবো আমরা, এইটা আমাদের অনেকবার ব্যবহার করতে হবে, যে দুইটা ধারক যদি সিরিজে থাকে, শ্রেণীতে থাকে, তাহলে 1/C1 প্লাস 1/C2 টোটালটাকে ইনভার্স করলে আমরা সিরিজ সমবায়ের মান পাই, যেটাকে আমরা সি অফ এস দিয়ে লিখে থাকি। তো এই কথাবার্তাই আপনাকে এখানে বলা হয়েছে ধারকের শ্রেণী সংযোগ। প্রথম ধারকের এক প্রান্ত দ্বিতীয় ধারকের এক প্রান্তের সাথে, দ্বিতীয় ধারকের এক প্রান্ত তৃতীয় ধারকের এক প্রান্তের সাথে যুক্ত হয়, এইসব ঘটনা আপনাকে বলে দিছে। আর এখান থেকে আপনাকে ফাইনাল যে সূত্রটা লিখে দিছে সেটা হচ্ছে, এই হচ্ছে সেই সূত্র। এবং এইখানটায় দেখেন নিচের লাইনে আরেকটা সূত্র দেওয়া আছে, নিচের লাইনে আরেকটা সূত্র দেওয়া আছে। এই লাইনটা বেসিক্যালি আর কিছুই না, এই লাইনটা হচ্ছে সেই লাইন যেই লাইনে ভাইয়া বলছিলাম যে সিরিজে কিউ সমান, সিরিজে সবগুলা ধারকে কি হয়? সবগুলা ধারকে সমান পরিমাণ চার্জ জমা হয়। তাহলে সিরিজে সঞ্চিত চার্জের পরিমাণ কত? সেম।
এক নাম্বার ধারকে যদ্দূর চার্জ জমা হয়েছে, 2 নাম্বার ধারকেও তদ্দূর, 3 নাম্বার ধারকেও তদ্দূর। তাহলে এটা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবারে চলে আসি হচ্ছে ধারকের সমান্তরাল সমবায়ের কাছে। তো সমান্তরাল সমবায়ে আমরা এই জিনিসটা জানি যে, আচ্ছা জানি এটা না লিখি, আগে দুইটা ধারক আঁকি, তারপরে একে আপনাদেরকে বুঝায় দেই। ধরেন এই হচ্ছে একটা ধারক, লাঠি দুইটা সমান হয় না কেন, আর এই হচ্ছে আরেকটা ধারক। খুব ভালো কথা, দুটো ধারক পাইলাম আমরা এখান থেকে। তাহলে এই দুইটা ধারককে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, খুব ভালো কথা। ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি, এইটা প্লাস এইটা মাইনাস। তাহলে এই ধারকের ধারকত্ব হচ্ছে C1, এই ধারকের ধারকত্ব হচ্ছে C2। এখন খেয়াল করেন, সমান্তরালে যতগুলা লাইন থাকবে, নট নেসেসারিলি রোধ নাকি ধারক নাকি ব্যাটারি, সবসময়কার জন্য আমাদের কমন কথা কি, সমান্তরালে থাকার জন্য বিভব পার্থক্য সেম হইতে হবে। যে কোনো সার্কিটের সমান্তরালে বসানো সবগুলা ম্যাটেরিয়ালের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হইতে হবে। এটা আমরা ছবিতেও ভালোভাবে বুঝতে পারি। সাপোজ এইটা যদি এ বিন্দু হয়, তাহলে এখান থেকে পুরো দুনিয়া ঘুরে এই পর্যন্ত আসবে, এইটাও এ বিন্দু হবে। এখান থেকে পুরো দুনিয়া ঘুরে এই পর্যন্ত যাবে, এইটাও এ বিন্দু হবে। প্রত্যেকটা বিন্দুই এ বিন্দু, একই জিনিস বুঝাচ্ছে। আবার এইখানে এইটা যদি বি বিন্দু হয়, এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলো, এইটাও হবে বি বিন্দু, এইটাও কি হবে বি বিন্দু। তার মানে আলটিমেটলি বিন্দু কয়টা পাইতেছি এখানে, আমি বিন্দু এখানে পাইতেছি দুইটা। তো দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য কি হবে, একটাই তো। একটা থেকে আরেকটা বিয়োগ করলে যা থাকবে, বিন্দু কয়টা, দুইটা। তাহলে বিভব পার্থক্য সেম। তো সমান্তরালের ক্ষেত্রে, সমান্তরালে আমি কি মনে রাখবো, সমান্তরালে মনে রাখবো ভি সেম। সমান্তরালে থাকলে কি হবে, সমান্তরালে থাকলে ভোল্টেজটা সবসময় সেম হবে। আচ্ছা, তাহলে সমান্তরালে গেলে পার্থক্যটা কিসের হয়, সমান্তরালে পার্থক্যটা কিসের হয়, মনে করেন এই ব্যাটারিটা থেকে কিউ পরিমাণ চার্জ বের হয়েছে, ব্যাটারিটা থেকে কদ্দুর চার্জ বের হয়েছে, কিউ পরিমাণ চার্জ। তো এই কিউ পরিমাণ চার্জ যখন এইখানে আসছে, ও দেখ সামনে যাওয়ার রাস্তা কয়টা, দুইটা। তো একটা চার্জের, একটা ধারকের ভিতর দিয়ে যাবে হচ্ছে Q1 পরিমাণ চার্জ, আরেকটা ধারকের ভিতর দিয়ে যাবে হচ্ছে Q2 পরিমাণ চার্জ। আর যদি এই দুইটা ধারককে সমবায় করে আমি নতুন একটা ধারক বানাইতে পারি, যেই ধারকটা আগের দুইটা ধারকের মতো একই পরিমাণ চার্জ জমা করে, যে সঞ্চিত চার্জ কত, সঞ্চিত চার্জ হচ্ছে কিউ। তাইলে খেয়াল করেন বাচ্চা লোক, আমাদের এখানে তো ভোল্টেজ সেম, আমরা ভোল্টেজকে নিয়ে কিছু করতে পারবো না, কিন্তু আমি কি দেখতেছি যে ব্যাটারি থেকে কিউ পরিমাণ চার্জ বের হয়েছিল, ব্যাটারিটা সাপ্লাই দিছিল কদ্দুর চার্জ, ব্যাটারিটা কিউ পরিমাণ চার্জ সাপ্লাই দিছিল। এই কিউ পরিমাণ চার্জ দুই ভাগে ভাগ হয়ে গেছে। দ্যাট মিনস কিউ সমান সমান কি লিখা যাবে, Q1 প্লাস Q2। তাইলে এই কিউ সমান কি লিখতে পারবো, এইখান থেকে আসেন, সিপি সমান কি, সিপি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, বা এইখান থেকে কিউ সমান সমান কি, সিপি ইন্টু ভি। কিউ সমান আসবে সিপি ইন্টু ভি, তাইলে এই কিউ সমান কি লিখতে পারবো, কিউ সমান লিখতে পারবো সিপি ইন্টু ভি। Q1 সমান কি আসবে, C1 ইন্টু ভি, প্লাস Q2 সমান কি আসবে, C2 ইন্টু ভি। তাহলে বোথ সাইডে ভি গুলা আছে, ভি গুলাকে কাটাকাটি করে দেই, তাইলে আমাদের সূত্র চলে আসে সিপি সমান সমান কি, সিপি সমান হচ্ছে C1 প্লাস C2। এই হচ্ছে দুই ধারকের যদি সমান্তরাল সমবায়ে থাকে, তাইলে তুল্য ধারকত্বের মান সি সমান হচ্ছে C1 প্লাস C2। জাস্ট লাইক রোধের সিরিজ সমবায়ের মতো, রোধের যেটা সিরিজ সমবায়ের চেহারা সেটা ধারকের সমান্তরালে আসে, রোধের যেটা সমান্তরালের চেহারা সেটা ধারকের সিরিজে চলে যায়। আচ্ছা, ধারকগুলোর এখানে কথাবার্তা বলা হয়েছে যে একটা সাধারণ বিন্দু থাকে, এই যে এই পাশে একটা সাধারণ বিন্দু আছে, এই পাশে একটা সাধারণ বিন্দু আছে। তাহলে দুইটা সাধারণ বিন্দু থাকলে সমান্তরাল সংযোগ একে আমরা বলছি। এবং এখানে সূত্রগুলো দেখো দিয়ে দেওয়া আছে, সিপি সমান কি, সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3 প্লাস Cn। যদি অনেকগুলা ধারক দেওয়া থাকে, সবগুলাকে যোগ করতে করতে যাব, যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এবং যেই কথাটা বলছিলাম যে সমান্তরালে কি হয়, সমান্তরালে ভি সেম থাকে। সমান্তরালে কি হয়, সমান্তরালে হচ্ছে ভি সেম থাকে।
সমান্তরালে হচ্ছে ভি সেম থাকে। ওকে, এগুলা আমাদের আগেরই পড়া, অনেকেই হয়তো 9-10-এ পড়ে আসছি, কেউ যদি একান্তই 9-10-এ পড়ে না আসি তাইলে তার জন্য একটু রিভিশন রিক্যাপ করে দিলাম। এইটুকু জায়গার মধ্যে কারো কোনো কনফিউশন, কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। ভাইয়া ওদের একটি কমেন্ট করার স্বাধীনতা প্রদান করেন। তেজুতি অল ক্লিয়ার, গুড, ভেরি গুড। শ্রাবন্তী ক্লিয়ার। চলোয়ার, তারেক ক্লিয়ার লিখতে গিয়ে লিখছে চলোয়ার। সূত্র প্রমাণ মনে রাখার দরকার নাই, সূত্রের ডেরিভেশন যদি লেখা থাকে, মানে হাতে কলমে যদি সূত্র ডেরিভ করেন তাইলে আসলে আপনার পরীক্ষায় সৃজনশীল সলভ করার ক্যাপাসিটি বাড়বে। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ, লাভ ইউ। একটু উপরে যাও দেখি কি জানি হয়েছে, কি জানি হয়েছে একটু দেখি, আরেকটু এখানে হোল্ড। ভাইয়া তিনটা ভি কাটা যায় কিভাবে? ওরে বাবু, তিনটা ভি মানে ও তিনটা ভি লিখতে চাইছিল আর কি। তিনটা ভি কাটা যায় কেমনে তুই বুঝিস নাই? ওরে ছোট বাচ্চাটা, এখানে সিপি ইন্টু ভি সমান সমান ভি কমন নিছি, তাইলে C1 প্লাস C2, এই যে ভি ভি কাটা গেছে। নাম বলবো না, নাম বললে মান সম্মান থাকবে না এতগুলো বন্ধু বান্ধবের মধ্যে। এই কোশ্চেন তুমি জিজ্ঞেস করছো তমুক, হ্যাঁ অবভিয়াসলি না বুঝলে জিজ্ঞেস করবি, বাট সহজ কথা ছিল, আমি ভাবছি বুঝবি এই জন্য আমি কাইটা দিছি। কেউ না বুঝলে কোনো সমস্যা নাই, এরকম করা যাবে না। অবশ্যই বাচ্চারা না বুঝলে যাবে কোথায়? আমাদের কাছেই তো আসবে, কমন নিয়ে ভাগ করে দিচ্ছি, ব্যাস শেষ, সোনার বাংলাদেশ। ওকে, আচ্ছা ভাই, কমেন্টের স্বাধীনতা আবারও অফ করে দেন। ওকে, আসেন এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। বেসিক্যালি আমরা শুরু থেকে একটা কথাই বারবার বলে আসছিলাম। আমি যদি আপনাদেরকে একদম, আমাদের 29টা স্লাইড পড়া হয়ে গেছে, আমরা 29 নাম্বার স্লাইডে আছি, আমি যদি একদম শুরুর 3 নাম্বার স্লাইডে চলে যাই, দেখেন ধারকের সংজ্ঞায় আমি কি বলছিলাম, বা আমাদের বইপত্রে কি লেখা আছে, এই সংজ্ঞা আমি আবিষ্কার করি নাই অবভিয়াসলি। তো কি বলছি? চার্জ হিসেবে, তোমার মনে হয় পানি খাওয়া দরকার, শক্তি সঞ্চয় করে রাখার কৌশল, চার্জ হিসেবে বৈদ্যুতিক শক্তি বা শক্তি সঞ্চয় করে রাখার যে কৌশল, সেইটাকে আমরা বলছি হচ্ছে ক্যাপাসিটর। তার মানে এখানে আসলে একটা বৈদ্যুতিক শক্তি সঞ্চিত হচ্ছে এবং পরবর্তীতে চাইলে এই শক্তিকে আমরা সার্কিটে ব্যবহার করতে পারবো। তো সেই কথা পরে, এখন শক্তি সঞ্চয় করে রাখা হচ্ছে, তার মানে এখান থেকে আমাদের কি করা লাগবে? আমাদের একটা সঞ্চিত শক্তির রাশিমালা থাকবে, সেই সঞ্চিত শক্তির রাশিমালাটা আমরা বের করতে চাই। তো কি বলছে? একটি আহিত ধারকের শক্তি হলো একে আহিত করতে প্রয়োজনীয় মোট কাজের পরিমাণ। একটি ধারকের শক্তি হলো একে আহিত করতে প্রয়োজনীয় মোট কাজের পরিমাণ। তো আমার এখানে বেশ কিছু কথাবার্তা চলে আসবে যেগুলোর সাথে হয়তো আপনার কাছে মনে হবে এই জিনিসপত্রগুলো আপনি বলবিদ্যায় পড়ছেন, নিউটনীয় বলবিদ্যায়, আবার তাপগতিবিদ্যারও কিছু রেফারেন্স টানতে পারি। বাট নর্মাল কথা কি? নর্মাল কথা খুব সিম্পল। এখান থেকে মনে করো একটা বস্তু ছিল, একটা বল বা মার্বেল ছিল, এইটাকে আপনি ভূমি থেকে এই উচ্চতায় উঠাইছেন। এই যে আপনি এটাকে ভূমি থেকে এই উচ্চতায় উঠাইছেন, তাইলে এইটার জন্য আপনার একটা কাজ করতে হয়েছে, এই কাজের মান কত? mgh। আবার এই বলটা যে ভূমি থেকে এই উচ্চতায় উঠলো, এর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি সঞ্চিত আছে, সেইটার মান কত? mgh। ঠিক আছে, তার মানে যে কোনো একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য, চার্জ জমা করার জন্য হোক, ভূমি থেকে উচ্চতায় উঠানোর জন্য হোক, যে কোনো কারণে হোক, যতটুকু কাজ করা হয় সেই কাজটা ওই বস্তুর মধ্যে আসলে বিভব শক্তি হিসেবে জমা থাকে। তো ডব্লিউ আর ই একই কথা, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝলাম যে ডব্লিউ আর পটেনশিয়াল এনার্জি একই কথা। এখন আসি একটু আমি কাজের কথায়। এখন কাজের অনেক ধরনের এক্সপ্রেশন হইতে পারে। যেমন আমি যদি বলবিদ্যার হিসাবে বলি, বলবিদ্যা শুভ ভাই আপনাদেরকে চমৎকার ভালোভাবে পড়াইছে, আশা করি আপনাদের মনে আছে। তো বলবিদ্যার ভিতরে কাজ ডব্লিউ সমান আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স। মানে কাজ সমান তো আমরা জানি কি, এফ ডব্লিউ সমান এফ এক্স, যদি থিটার মান 0 ডিগ্রি হয়। তো এটাকে ইন্টিগ্রেশন করা হয় কেন? পরিবর্তনশীল বল দ্বারা কাজ বাইর করতে গেলে এফ ডট ডিএক্স। আচ্ছা, এটা হচ্ছে বলবিদ্যার কনসেপশন। তাপগতিবিদ্যা আমি পড়াইছিলাম, তো দেখেন তো একটু মনে করে যে তাপগতিবিদ্যার ভিতরে আমরা আয়তন পরিবর্তনে কৃতকাজ বাইর করছিলাম, এবং তাপগতিবিদ্যার কৃতকাজ ছিল ইন্টিগ্রেশন অফ
ওইখানে আমরা কি লিখছিলাম, ইন্টিগ্রেশন অফ পি ডট ডিভি, যেখানে ডিভি মানে কি ছিল, ডিভি মানে ছিল হচ্ছে আয়তনের পরিবর্তন। ডিভি মানে কি ছিল, ডিভি মানে ছিল হচ্ছে আয়তনের পরিবর্তন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট টপিক একটু স্মরণ করতে বলি, সেইটা হচ্ছে চার্জ স্থানান্তরে কাজ। যখন বিভব পড়ছিলাম তখন এই টপিকটা পড়ছিলাম, সেইটা কি, সেইটা হচ্ছে চার্জ স্থানান্তরে কৃত কাজ। তো এই যে চার্জ স্থানান্তরে কৃত কাজ আছে, মনে করে দেখো ডব্লিউ সমান সমান ছিল ডেল্টা ভি ইন্টু কিউ। ডব্লিউ সমান কি ছিল, ডব্লিউ সমান ছিল ডেল্টা ভি ইন্টু কিউ। তো এই জায়গায় ওই সূত্রটা থেকেই দেখো, আমি যদি তড়িতের ক্ষেত্রে কৃত কাজ বাইর করতে চাই, তড়িতের ক্ষেত্রে, তাইলে কৃত কাজ সমান আসবে ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ডিভি। এখানে ডিভি মানে আবার আয়তনের পরিবর্তন ভাবিস না, এখানে ডিভি মানে হচ্ছে বিভব পার্থক্য। ডিভিটা কি, ডিভিটা হচ্ছে বিভব পার্থক্য। সো এই হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশনে কাজের চেহারা। বলবিদ্যার ক্ষেত্রে এফ ডট ডিএক্স, তাপগতিবিদ্যার ক্ষেত্রে পি ডট ডিভি, তড়িতের ক্ষেত্রে হচ্ছে কিউ ডট ডিভি। এটা আমরা এই সূত্র থেকে পাই, এটা আমরা এই চ্যাপ্টারের ভিতরেই পড়ছি, আমি পড়াইছি। ওকে ফাইন, তাহলে চলে আসেন আমরা এই ফরম্যাটটা নিয়ে কাজ করব। ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান হচ্ছে কিউ ইন্টু ডিভি। তাহলে আমি চলে আসি, যদি আমি লিখি সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, তো সঞ্চিত শক্তি যেই কথা আর কৃত কাজ একই কথা, সেইটা সমান কি লিখবো, ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ডিভি। এখন আসেন ধারকত্ব সি সমান আমরা কি জানি, সি সমান হচ্ছে কিউ বাই ভি, বা এইখান থেকে কিউ সমান কি লিখা যাবে, কিউ সমান লিখা যাবে সি ইন্টু ভি। তাহলে কিউ এর জায়গায় কি লিখতে পারবো, সিভি। মনে করিস না তোকে আবার সিভি লিখতে বলতেছি। তাহলে কিউ সমান সমান কি লিখা যাবে, সি ইন্টু ভি ইন্টু ডিভি। তাহলে সিটাকে বাইরে নিয়ে যাই, তাহলে ইন্টিগ্রেশন অফ ভি ডিভি, বা এইখান থেকে লিখতে পারবো সি ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু। ইন্টিগ্রেশন করলে এইটাই আসে। যদি ইন্টিগ্রেশন এখনো না পড়ে থাকেন তাহলে মন খারাপ করার দরকার নাই, যেটা বলছি সেটা বিশ্বাস রাখেন, যে ভি কে ইন্টিগ্রেশন করলে ডিভি এর সাপেক্ষে ভি স্কোয়ার বাই টু আসে। সুতরাং এখান থেকে সঞ্চিত শক্তির প্রথম সূত্রটা আমি পেয়ে গেছি, ই সমান সমান কি, ই সমান সমান হচ্ছে হাফ অফ সিভি স্কোয়ার। ই সমান কি, ই সমান সমান হচ্ছে হাফ অফ সিভি স্কোয়ার। এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির প্রথম চেহারা, টি সমান সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এখন প্রথম চেহারা বলতেছি কেন, আরো অনেকগুলা চেহারা হইতে পারে এই সূত্রের। যেমন আমরা কি জানি, আমরা তো একটা জিনিস এখান থেকে অলরেডি জানি, সি সমান কি, সি সমান হচ্ছে কিউ বাই ভি। সি সমান আমরা কি জানি, সি সমান হচ্ছে কিউ বাই ভি। তাহলে সি এর জায়গায় কিউ বাই ভি বসায় দেই, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, ই সমান সমান হাফ তো আছে, হাফের জায়গায় হাফ থাকলো, হাফের জায়গায় হাফ থাকলো, সি এর জায়গায় কি বসাবো, সি এর জায়গায় বসাবো হচ্ছে কিউ বাই ভি। তাহলে এখানে বসায় দিলাম কিউ বাই ভি ইন্টু কি আছে, ইন্টু আছে হচ্ছে ভি স্কোয়ার। তাহলে এই ভি এর সাথে একটা স্কোয়ার কাটা গেল, তাহলে বা এইখান থেকে ই সমান সমান কি লিখা যাবে, ই সমান সমান লিখা যাবে হাফ ইন্টু কিউভি। ই সমান কি লিখতে পারলাম, ই সমান লিখতে পারলাম হাফ ইন্টু কিউভি। বা এইখান থেকে খেয়াল করেন, এই সূত্র থেকে আপনি আবার কি লিখতে পারেন, ভি সমান সমান কি লেখা যায়, কিউ ডিভাইডেড বাই সি। ভি সমান কি লেখা যায়, ভি সমান লেখা যায় কিউ ডিভাইডেড বাই সি। তাহলে এই সূত্রটার ভিতর থেকে বা ই সমান সমান কি লিখবো, হাফ ইন্টু কিউ ইন্টু ভি এর জায়গায় কি লিখবো, কিউ বাই সি। তাইলে কিউ ডিভাইডেড বাই সি, বা এই সূত্রটাকে লিখতে পারবো ই সমান সমান হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস সি। তাহলে এই যে তিনটা চেহারা দেখলাম, এই তিনটাই হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির চেহারা, এবং এই সঞ্চিত শক্তিটাই হচ্ছে ধারক পরবর্তীতে সার্কিটে প্রোভাইড করতে পারে। যতটুকু চার্জ ও জমা রাখে অতটুকু চার্জের এগেনস্টে শক্তির পরিমাণটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এইটাই আসলে ওয়াইডলি ইউজড। ই সমান সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার, ই সমান হাফ অফ কিউভি সেটাও বলা যায়, আবার ই সমান সমান হচ্ছে কিউ স্কোয়ার বাই টোয়াইস সি সেইটাও বলা যায়। তাহলে এখান থেকে দেখেন মোট শক্তির জন্য আমরা তিনটা সূত্র পাইছি, মোট শক্তির জন্য আমরা তিনটা সূত্র পাইছি। মোট শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার অথবা হাফ অফ কিউভি অথবা কিউ স্কোয়ার বাই টোয়াইস সি। ঠিক আছে, আচ্ছা
আরেকটা কথা এখানে নিচে একটু লেখা আছে, কিন্তু এই বাকি জিনিসপত্রগুলো লিখে নাই, সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। তো এই কথাটাও আপনাকে পরীক্ষায় কখনো জিজ্ঞেস করতে পারে। সেইটা হচ্ছে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি। তো এই যে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাকে আপনি ইউ দ্বারা লেখেন, তাইলে ইউ সমান সমান কি আসবে? ইউ সমান সমান আসবে ই ডিভাইডেড বাই ভি। ভি মানে হচ্ছে ভলিউম, আয়তন। তাহলে এইখান থেকে ই ডিভাইডেড বাই এ ইন্টু ডি। এবার ই এর ফর্মটা বসায় দেই, বা ইউ সমান সমান হচ্ছে হাফ অফ পি ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু ডি। এখন আসো, পি সমান আমি কি জানি? পি সমান আমি লিখতে পারি হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। সরি, সি সমান আমি কি লিখতে পারি? সি সমান আমি লিখতে পারি এপসাইলন নট এ ডিভাইডেড বাই হচ্ছে ডি। খুব ভালো কথা। আর ভি সমান কি লিখা যায়? ভি সমান লিখা যায় হচ্ছে ই ইন্টু ডি। ভি সমান কি লিখা যায়? ভি সমান লিখা যায় হচ্ছে ই ইন্টু ডি। তাইলে এই দুইটা জিনিস বসায় দেই, তাহলে এখান থেকে উপরে কি আসে? উপরে আসে হচ্ছে হাফ ইন্টু টি সমান কি লিখতে পারবো? এপসাইলন নট এ, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে ডিটা চলে আসলো নিচে, আর আগে থেকেই তো এ ইন্টু ডি ছিল। আচ্ছা, আর ভি সমান কি? ভি সমান ইডি, তার মানে হচ্ছে ই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। তাহলে খেয়াল করো, অনেক জিনিসপত্র কাটা চলে যাবে। এই এর সাথে এ কাটা চলে গেল, এখানে ডি কয়টা? দুইটা, এই টোয়াইস ডির সাথে টোয়াইস ডি কাটা চলে গেল। তাহলে এইখান থেকে খেয়াল করো, আমরা একক আয়তনে সঞ্চিত শক্তির চেহারা পাই। ইউ সমান সমান হচ্ছে হাফ ইন্টু এপসাইলন ইন্টু ই স্কোয়ার। এইটা হচ্ছে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি। ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ভাই ওদেরকে কমেন্ট করতে দেন তো। বাচ্চা লোক, এইটুকু বুঝতে পারছি মোটামুটি আমরা ধারকের যত রকম ফর্মুলা হইতে পারে সকল রকম ফর্মুলা দেখা হয়ে গেছে। সুভানা ক্লিয়ার, ওকে, ক্লিয়ার অ্যান্ড ফেল্ড, ওকে নাইস। জীবন যুদ্ধে আগায় গেলাম, আর কি কিছু তোরা বলবি? ওকে, লাভ ইউ বাচ্চা লোক। ঠিক আছে, ঠিক আছে। সারা, বেশি কথা বললে এখনই ছুটি দিয়ে দিব, কিন্তু একদম ধরা খেয়ে যাবা। ক্লাসের মাঝখান থেকে তোমাকে ভাইয়া ছুটি দিয়ে দিবে একদম। মানে কি একটা খারাপ বিষয় হবে না? বাকি সবাই ক্লাস করছে, তোমাকে ভাইয়া ছুটি দিয়ে দিল। ওকে, চলেন। একটা এক্সট্রা সূত্র আছে, এবং এই এক্সট্রা সূত্রে এতটাই আধ্যাত্মিক লেভেলের একটা সূত্র। ঠিক আছে, এই সূত্রের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বা এই সূত্র কোত্থেকে আসছে এরকম কোনো কথাবার্তা আমাদের বইতে বলা নাই। তো এটাকে একটা আটকা সূত্র হিসেবেই মনে রাখতেন। এবং এই আটকা সূত্রটা দেখাচ্ছি এই কারণে, কারণ এই সূত্র দিয়ে আমাদের বোর্ড পরীক্ষায় মাঝে মধ্যে অঙ্ক টঙ্ক চলে আসছে। তাহলে আমি ধরে নিলাম যে একটা সমান্তরাল পাথ ধারক আছে, একটা সমান্তরাল পাথ ধারক আছে। কথা বইলো না, কথা বইলো না, যেটা বুঝাইতেছি সেটা বুঝো। একটা সমান্তরাল পাথ ধারক আছে। এই সমান্তরাল পাথ ধারকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এটা আমরা জানি। এই সমান্তরাল পাথ ধারকের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এ, সেইটাও আমরা জানি। এখন আপনাকে কি বলছে জানেন? আপনাকে বলছে আগে আমরা কি করতাম, ধরো আমাদের এই হচ্ছে একটা সমান্তরাল পাথ ধারক, তো আমি এই পুরাটার মাঝখানেই কোনো একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বসায় দিতাম। সেটা হইতে পারে কাঁচ, সেটা হইতে পারে বালু, সেটা হইতে পারে বাতাস, বা সেটা শূন্য মাধ্যম। পুরাটা জুড়েই কি থাকতো? পুরাটা জুড়েই ওই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা থাকতো। কিন্তু এখন বলছে না, পুরাটা জুড়ে ডাইইলেকট্রিক, ব্রো জাপানি খেছো, পুরাটা জুড়ে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকবে না। আমাকে বলছে যে এই জায়গার ভিতরে আমি টি টি পরিমাণ, ধরো এটা যে কোনো একটা পরিমাণ, এই পরিমাণের একটা পুরু, একটা পুরুত্বের একটা
ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বসাই দিলাম, মানে পুরাটার মধ্যে আর ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল নাই। পুরাটার মধ্যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকলে আমরা সরাসরি লিখে দিতাম সি সমান হচ্ছে এপসাইলন এ বাই ডি, এটা আমরা সরাসরি লিখতে পারতাম। এখন তোমার বলছে না, পুরাটার মধ্যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল নাই, এর মাঝখানে এক ফালি, মানে একটা কাঠের তক্তা হয়তো ঢুকাই দিছি বা একটা কাঁচের প্লেট ঢুকাই দিছি, এরকম যে কোনো একটা কাজ করছি। তো এরকম যে কোনো একটা দুষ্টামি করার কারণে আমাদের ধারকত্ব আসবে সি ইজ ইকুয়ালস টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই, এই সূত্র আমার নিজেরও মনে থাকে না, ডি ইন্টু ডি মাইনাস টি ইন্টু 1 - 1/k। কে কি জিনিস? কে হচ্ছে এই যে পদার্থটা বসাইছেন সেইটার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হচ্ছে কে এর মান 1 - 1/k। এবং আমাদের সব বইতেও এই সূত্রটা নাই, মোস্ট প্রবাবলি আমি ক্লাসের আগে একটু করে ইসাক স্যারের বইয়ের পাতাটা উল্টায় দেখে আসতে গেছিলাম, তো ইসাক স্যারের বইতে আমি এই সূত্রটা দেখতে পাই নাই। তো আপনারা যারা ইসাক স্যারের বই ফলো করেন তারা হয়তো বা বইতে এই সূত্রটা পাবেন না, বইতে এই সূত্রটা হয়তো পাবেন না। সো সি সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু 1 - 1/k। এইটা জাস্ট একটা আধ্যাত্মিক সূত্র আসছে আমাদের কাছে, নাজিল হয়েছে, আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। ওকে ফাইন, থ্যাংক ইউ বাচ্চা লোক, চমৎকার একটা ক্লাস হইলো। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল নিয়ে কিছু কথাবার্তা আছে, দেখেন এটা এখান থেকে খুব সহজ কথা। এই যে এখান থেকে আপনাকে লিখছে, এখন আমরা শুরুতে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কে সমান সমান কি বলছিলাম, কে সমান সমান বলছিলাম এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা ছিল আমাদের কথা, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন আপনি এখান থেকে দেখতেছেন লেখা আছে সি ডিভাইডেড বাই সি নট, তো এটা কোত্থেকে আসলো? তাইলে ব্যাপারটা একটু বুঝেন। আমি ধরে নিলাম গোলাকার ধারক, আমি ধরে নিলাম কি, আমি ধরে নিলাম হচ্ছে গোলাকার ধারক। তাইলে গোলাকার ধারক শূন্য মাধ্যমে সি নট সমান কি হবে? সি নট সমান হবে 4 পাই এপসাইলন নট ইন্টু আর। অন্য মাধ্যমে কি হবে? সি সমান 4 পাই এপসাইলন ইন্টু আর। তাহলে মজার কাহিনী দেখেন, আপনি যখন সি বাই সি নট করবেন এইটা সমান আসবে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, তার মানে এটা হচ্ছে কে। তাহলে এপসাইলন বাই এপসাইলন নট এবং সি বাই সি নট আলটিমেটলি একই জিনিস বুঝাচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া কেন এইটা আমরা গোলাকার ধারক দিয়ে দেখলাম, আমরা কেন এইটাকে সমান্তরাল পাথ ধারক দিয়ে দেখলাম না? হ্যাঁ চলেন সমান্তরাল পাথ ধারক দিয়ে আমরা দেখি। তো সমান্তরাল পাথ ধারক দিয়ে যদি দেখতে চাই তাহলে সি নট সমান কি হবে? সি নট সমান হবে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এবং সি সমান কি হবে? এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এখানেও মজার কথা, সি বাই সি নট যদি করি, ডি ডি কাটা, এ এ কাটা, আলটিমেটলি থাকবে এপসাইলন বাই এপসাইলন নট, এইটা সমান সমানই হবে কে। তো এই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। তো ডাইইলেকট্রিক পূর্ণ মাধ্যমের ধারকত্ব, ডাইইলেকট্রিক শূন্য মাধ্যমের ধারকত্বের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একে ডাইইলেকট্রিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা একটা দুইটা অঙ্ক আমরা একটু করে ফেলি চট জলদি, দেখি কি বলা হয়েছে আমাদেরকে এখানে। একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এ দেওয়া আছে, খুব ভালো কথা। পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে, খুব ভালো কথা। বিভব পার্থক্য দেওয়া আছে, সব দেওয়া আছে, করবো কি আমরা? তাহলে আমাদেরকে ক নাম্বারে বাইর করতে বলছে ধারকের ধারকত্ব কত নির্ণয় করো। তাইলে ধারকত্ব যদি বের করতে চাই তাইলে সি সমান সমান কি হবে? সি সমান সমান হবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, সরি কিউ ডিভাইডেড বাই ভি দিয়ে হবে না, যেহেতু সমান্তরাল পাথ ধারক তাইলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। শূন্য মাধ্যম টাধ্যম কোনো মাধ্যম বলা আছে না, তাইলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাইলে এখান থেকে ক্যালকুলেশন করে ফেলবেন 8.854 ইন্টু 10⁻⁻12, 10⁻⁻12 ইন্টু এরিয়ার মান কত? এরিয়ার মান হচ্ছে 0.04, এরিয়ার মান হচ্ছে 0.04 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.002। ব্যাস ক্যালকুলেশন করলে যা আসবে সেইটাই হচ্ছে অ্যান্সার, কোনো কাহিনী নাই এখানে, এত সহজ অঙ্ক করবো না। খ নাম্বারে কি বাইর করতে বলছে? খ নাম্বারে বাইর করতে বলছে পাথ দুটির মধ্যে
পাথ দুটির মধ্যে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তাহলে পাথ দুটির মধ্যে সঞ্চিত শক্তি, ভোল্টেজ যেহেতু দেওয়া আছে তাহলে সঞ্চিত শক্তি ই সমান সমান কি আসবে, ই সমান সমান আসবে হাফ সিভি স্কোয়ার। বসাই দিবেন, ক্যালকুলেশন করবেন, সি এর মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, যা থাকবে সেইটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ধারকে একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। এটা জাস্ট 3টা সূত্র আপনাকে জাস্ট একবার রিকল করায় দিল, এমন আহামরি কিছু না। তো একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ সমান সমান আসবে ই ডিভাইডেড বাই এ ইন্টু ডি। তো ক্যালকুলেশন করবেন, গুণ ভাগ করবেন, যা আসবে সেইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওদের কি কমেন্ট করতেছে ওরা? হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করার স্বাধীনতা দেন না। আমাদের কলেজে সি এর বদলে আর ব্যবহার করে কোথায়? সি এর বদলে আর কোথায় ব্যবহার করে? সি দিয়ে বুঝায় ক্যাপাসিটেন্স, আর দিয়ে বুঝায় রোধ। সি এর বদলে আর ব্যবহার করার ব্যাপারটা আমি একেবারেই বুঝি নাই। যেই ভাইয়া বা আপুই কমেন্ট করছিলেন, জুবায়ের অনেকক্ষণ ধরে দুষ্টামি করে যাচ্ছিস, দুষ্টুমি করিস না। আচ্ছা, এরপরে কি বলছে চলেন আমরা একটু এখান থেকে দেখি। বায়ু মাধ্যম বিশিষ্ট কোন ধারকের সমতল পাত দুটির ক্ষেত্রফল, দুইটা সমতল পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 12 সেন্টিমিটার স্কোয়ার, পরস্পর থেকে 2 মিলিমিটার দূরে অবস্থিত। ধারকটিকে 2 মাইক্রোকুলম আধানে আহিত করা হলে পাতদ্বয়ের বিভব পার্থক্য হয় 4 মাইক্রোভোল্ট। ধারকের মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত? ধারক দুটির মধ্যবর্তী স্থানে কি বাই করতে বলছে? ধারকদ্বয়ের ডাক দেই না কেন আমি? ধারকদ্বয়ের মধ্যবর্তী স্থানে কি বাইর করতে বলছে? মধ্যবর্তী স্থানে প্রাবল্য বাইর করতে বলছে। আচ্ছা, এরপরে এটা আবার অন্য কথা। সো এই অঙ্কটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তো এইখানে যে কথাটা বলছে সেটা বলা আছে গ নাম্বারের কথা, এইখানে যেটা বলা আছে এইটা হচ্ছে ঘ নাম্বারের কথা। তাহলে চলে আসেন আমরা ফার্স্টে গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে কি বলছে আমরা আগে সেইটা একটু দেখি। তাহলে গ নাম্বারে যেটা বলছে, গ নাম্বারে যেটা বলেছে আমাদেরকে, তাহলে ধারকের মধ্যবর্তী স্থানে প্রাবল্য বের করতে বলছে। তাইলে আমরা গ নাম্বারে যদি আসি, তাইলে গ নাম্বারের জন্য আমাদেরকে কি কি দেওয়া আছে? গ নাম্বারে আমাদেরকে দেওয়া আছে এরিয়া। এরিয়া কত? 12 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। আচ্ছা, পরস্পর হতে এইটাকে A1 বলি, এর পরেরটাকে D1 বলি, কারণ ক্ষেত্রফল পাল্টানোর কথাবার্তা আছে। আচ্ছা, তাহলে D1 সমান কত? D1 সমান হচ্ছে 2 ইন্টু 10⁻³ মিটার। খুব ভালো কথা। 2 মাইক্রোকুলম আধানে। তো কিউ সমান সমান কত? Q1 লিখবো নাকি? লিখি Q1। তাহলে Q1 সমান কত? Q1 সমান হচ্ছে 2 ইন্টু 10⁻⁻6 কুলম। আচ্ছা, পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য V সমান হচ্ছে 4 ইন্টু 10⁻³ ভোল্ট। সো এতটুকু ডেটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে, এইটুকু ডেটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। কি শিশির ভাই জিন থিওরি শিখাচ্ছে, আধ্যাত্মিক সূত্র পড়াচ্ছে। আধ্যাত্মিক সূত্র এটা চলে আসছে ব্রো, কিছু করার নাই, মানে বইতে দেওয়া আছে। একেবারে এই সূত্রটা তোমাদেরকে না দেখাইলে বিষয়টা খারাপ দেখা যাবে, এই জন্য দেখাই দিছি। তাহলে খেয়াল করেন আমরা কি লিখতে পারবো। গ নাম্বার আমাদের জন্য খুব সহজ। ই সমান কি? ই সমান সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই, বা এটা কোত্থেকে আসছে? এটা আসছে এখান থেকে। ভি সমান কি? ভি সমান হচ্ছে ই ইন্টু ডি। এই যে সূত্রটা আছে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো যে ভি সমান সমান হচ্ছে ই ইন্টু D1, বা আমাদেরকে প্রাবল্য বার করতে বলছে, বা ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই D1। তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই D1 কত? ডিভাইড বাই D1 হচ্ছে 2 ইন্টু 10⁻³ বা এইখান থেকে ই সমান সমান আমার চলে আসছে 2 নিউটন পার কুলম। সো ই এর মান আমরা পাই গেছি কত? ই এর মান আমরা পাই গেছি 2 নিউটন পার কুলম। এই 6:32 বাজে গেছে। কোয়েশ্চেন ব্যাংক, আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করার গুরুত্ব অপরিসীম। কোয়েশ্চেন ব্যাংক সলভ করার গুরুত্ব অপরিসীম, নো ডাউট, নো ডাউট। আপনি যত বেশি প্রবলেম সলভ করবেন আপনি তত বেশি হচ্ছে আপনার মানে পড়ালেখাটা শান দেওয়া হবে, বলে না, ধার দেওয়া হবে। আচ্ছা, এই ম্যাথটা পারবেন, এই ম্যাথটা পারবেন, তাহলে এই ঘ নাম্বারটা অবশ্যই ট্রাই করবেন। ঘ নাম্বারটা দিয়ে গেলাম হচ্ছে হোমওয়ার্ক।
ঘ নাম্বারটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, আজকে আর ক্লাস বর্ধিত না করি। তো আমাদের এর পরেও বেশ কয়েকটা ম্যাথ আছে। এই যে এটা দেখেন সবগুলা ধারক সিরিজে দেওয়া আছে, সবগুলা ধারক সিরিজে দেওয়া আছে, ইজি। তো এইটা আপনি সলভ করতে পারবেন, এটা হোমওয়ার্কের জন্য রাখলাম, ধারকগুলো সব সিরিজে দেওয়া আছে। তো এরপরে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথই হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, চেষ্টা করবেন। একান্তই না পারলে এই যে এখানে দেখেন, এই যে স্পেশাল কেস আধ্যাত্মিক সূত্র, এইটা হচ্ছে সেই আধ্যাত্মিক সূত্রের ম্যাথ। ঠিক আছে, মাঝখানে একটা স্ল্যাব বসানো আছে, স্ল্যাবের দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার, মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার। এখানে কে মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বসায় দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই সবগুলা ম্যাথ করবেন। এর পরের ম্যাথটাও হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, দ্যাটস অল বাচ্চা লোক। একটা চমৎকার কথা দেখতে পাচ্ছি, হাউ ওয়ান্ডারফুল ইট ইজ দ্যাট নোবডি নিডস টু ওয়েট এ সিঙ্গেল মোমেন্ট বিফোর স্টার্টিং টু ইমপ্রুভ দ্য ওয়ার্ল্ড, নট অনলি বিফোর স্টার্টিং টু ইমপ্রুভ দ্য ওয়ার্ল্ড। এখন তুই হয়তো চিন্তা করতে পারিস আমি ওয়ার্ল্ডের বেটারমেন্টের কথা কি চিন্তা করব, আমি তো এখন নিজের বেটারমেন্ট চিন্তা করেই কুল পাচ্ছি না, যে আমি পড়ালেখা কখন করব, কখন আমি আরো ভালো করব, আমার রেজাল্ট কিভাবে আসলে উত্তর ভালো হবে, কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা আমি কেমনে ভালো করব। তো ব্যাপার হচ্ছে নোবডি নিডস টু ওয়েট এ সিঙ্গেল মোমেন্ট, একটা সিঙ্গেল মোমেন্টও তোমার ওয়েট করার দরকার নাই। তুমি যেই মুহূর্ত থেকে চাইবা সেই মুহূর্ত থেকে তুমি শুরু করতে পারবা, সেই মুহূর্ত থেকে তুমি ভালোর দিকে বেটারমেন্টের দিকে আগায় যাবা। যেমন এই একটা বাজে কাজ আমরা অনেক সময় করে ফেলি, আগামীকাল থেকে পড়তে বসবো, নেক্সট শুক্রবার থেকে পড়তে বসবো। তো এই ধরনের আগামীকাল থেকে পড়তে বসা, নেক্সট শুক্রবার থেকে পড়তে বসা, এই জিনিসপত্রগুলো লুপ, এইসব লুপের দিকে যাওয়াই যাবে না। আপনি ফিল করতেছেন আপনার কিছু পড়ালেখা বাকি আছে, এইটা আজকে এখন এই মুহূর্ত থেকে শুরু করেন, গুছান। আমার ফিজিক্স কি বাকি আছে, কেমিস্ট্রি কি বাকি আছে, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি কোনটার কদ্দূর বাকি আছে, সেইটা আজকে এই মুহূর্ত থেকে শুরু করেন। টুমরো নেভার কামস আনটিল ইটস টু লেট। আগামীকাল ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত না অনেক দেরি হয়ে যায়। এটা আমার খুব পছন্দের একটা লাইন, টুমরো নেভার কামস আনটিল ইটস টু লেট। তো কাল আসতে আসতে আসলে অনেক দেরি হয়ে যাবে, কাল আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, আধ্যাত্মিক সূত্রে টি কিভাবে বের করব, কোশ্চেন দেখিস, টি এর মান দেওয়া আছে মেহজাবিন। আধ্যাত্মিক সূত্রের টি এর মান কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, টি হচ্ছে যেই পাতটা বসাইছি ওই পাতের মধ্যবর্তী পাতের পুরুত্ব, ওই পাতের পুরুত্ব। হ্যাঁ, আমাদের থিওরি ক্লাস আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। আমরা স্থির তড়িতের আচ্ছা 309 জন মানুষ আছেন, আমরা স্থির তড়িৎ আলহামদুলিল্লাহ একটা ফ্লোতে থেকে শেষ করছি, টানা সবগুলা ক্লাস হয়ে গেছে। প্রথম সপ্তাহে 3টা ক্লাস করলাম, পরের সপ্তাহে 2টো, এই সপ্তাহে একটা ক্লাস করলাম। এই সপ্তাহে আপনাদের সাথে বোধহয় আমার আরো একটা ক্লাস আছে, সেখানে হচ্ছে আমরা এমসিকিউ সলভিং করব। তো ওই এমসিকিউ সলভিং ক্লাসের আগে আমি গ্রুপে একটা পোস্ট করে দিব, কারো কোনো টপিকে কোয়েশ্চেন কোয়েরি জিজ্ঞাসা থাকলে জানায়েন, আমি চেষ্টা করব। বাট তার আগে অবভিয়াসলি আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে কোনো একটা টপিকে কনফিউশন জানানোর আগে তুমি দয়া করে একটু রেকর্ড ক্লাসটা দেখে আসো, তুমি দয়া করে একটু বইটা পড়ে আসো। ঠিক আছে, দয়া করে রেকর্ড ক্লাসটা দেখো, দয়া করে বোর্ড পরীক্ষার জন্য তুমি বইটা পড়ো। তো ওইটুকু পড়াশোনা করে তারপরে যদি মনে হয় যে না এটা আমি বুঝি নাই, রেকর্ডেড ক্লাস দেখেও বুঝি নাই, বই পড়েও বুঝি নাই, তাহলে অবভিয়াসলি আমাকে আবার জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ বাচ্চা লোক, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।